আপনারা যদি কখনো কোনো পুরনো বাড়ি বা ফ্ল্যাট কেনেন অথবা ভাড়াও থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটা বিষয় জানার। সেটা হলো যে বাড়ি বা ফ্ল্যাটটি আপনি কিনতে চলেছেন বা যেখানে ভাড়া নিতে চলেছেন, সেইখানে আগে কে থাকতো এবং সে সে কেন বাড়িটা ছেড়েছিল, বা হয়তো কোনো মালিক সেই বাড়িটা বিক্রি করে দিতে চাইছেন। তো সেই মালিকই বা কেন বাড়িটা বিক্রি করে দিতে চাইছেন, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই, যদি সম্ভবপর হয়, আপনারা কিন্তু জানার চেষ্টা করবেন। এবার আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি এই কথাগুলো কেন বলছি। আমি এই কথাগুলো এই কারণেই বলছি, কারণ একটা বাড়িতে যখন কিছু মানুষ বসবাস করে, সেই বাড়িতে কিন্তু একটা আলাদা রকমের অরা থাকে। এবার কোনো কারণে যখন সেই বাড়ির মানুষগুলো সেই বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে যায় বা বাড়িটা বিক্রি করে দিতে চায়, তখন কিন্তু সেই মানুষগুলো চলে গেলেও সেই অরাটা কিন্তু অনেক ক্ষেত্রেই রয়ে যায়। এবং তার পরবর্তী সময় সেই বাড়িটায় যারা থাকে তাদের উপরে কিন্তু সেই বিষয়টার একটা বহুল প্রভাব পড়ে, এবং সেইটাই যে কিছু কিছু মানুষের জীবনে কতখানি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারে আপনাদের এই ঘটনাটা ভীষণ ভালো লাগবে এবং এই ঘটনাটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেল আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলিই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা মন্দিরা আমাকে লিখে পাঠিয়েছে। ও ঘটনাটা নিজের মতো করে লিখেছে এবং রিকোয়েস্ট করেছে যেন পুরো ঘটনাটা পড়ে আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। প্রথমেই মন্দিরা কিছু কথা জানিয়েছে যেগুলো আপনাদেরকেও জানানোটা খুব দরকার। তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। প্রথম বিষয় যেটা ও জানিয়েছে যে ও আমাদের চ্যানেলের ঘটনা বিগত 1 বছর ধরে শোনে, এবং ও নিজেই স্বীকার করেছে যে শুধুমাত্র ভালো লাগার জন্যই ও আমাদের চ্যানেলের ঘটনাটা শুনতো, বা যে ধরনের ঘটনা আমি বলি সেগুলো শুনতো। কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস থাকলেও মন্দিরা বা ওর হাজবেন্ডের ভূত বলে কোনো কিছু যে আদৌ এক্সিস্ট করে সেই বিষয়ে ওদের কোনো ধারণাও ছিল না, এবং পুরোটাকেই ওরা মনের ভুল বা বুজরুকি বলেই মানত। শুধুমাত্র আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনতে ভালো লাগতো, ইন্টারেস্টিং লাগতো বলেই ও ঘটনাগুলো শুনতো। এবং ওরা স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারেনি যে এরকম কোনো জিনিস যে ওদের জীবনেও ঘটতে পারে। কারণ ওই যে বললাম, ওদের বিশ্বাসই ছিল না যে ভূত বলে আদৌ কিছু হয়, বা মানুষের মৃত্যু পরবর্তী যে জীবন থাকে, বা ধরুন বিদেহী যে আত্মা থাকে, এরকম কিছু যে আদৌ পৃথিবীতে এক্সিস্ট করে সেটা ওরা একদমই মানত না। এবং ওদের সামনে যদি কেউ এই সব নিয়ে কোনো কথা বলতো, ওরা দুজনেই, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু সেটা নিয়ে হাসাহাসি করতো এবং সবসময় বলতো যে এরকম কোনো ঘটনা হয় না। যাই হোক, তো এইবারে যেটা হলো, এই মন্দিরা এবং ওর হাজব্যান্ডের 2017 সালে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই ওরা দুজনেই ব্যাঙ্গালোরে শিফট করে যায়। ভালো কথা, ব্যাঙ্গালোরে শিফট করেছে এবং সেখানে দুজনেরই কাজকর্ম নিজেদের মতো করে চলছে। এবার কিছু কারণের জন্য ওরা নিজেরা 2023 সালে ঠিক করে যে ওরা আর ওখানে থাকবে না, ওরা কলকাতা ব্যাক করবে। তো দুজনেই সেরকমভাবে প্ল্যান করে দুজনেই কলকাতায় পোস্টিং নিয়ে নেয়।
এবং কলকাতায় পোস্টিং নেওয়ার পরে ওরা এখানে সেটেল করে যায়। এবার বিষয়টা হচ্ছে যে মন্দিরার যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়ি হচ্ছে ঠাকুরপুকুর এলাকায়। কিন্তু মানে প্রবলেম যেটা হয় আর কি, যে ওদের এত জিনিসপত্র ছিল, ওরা যে আগে বাইরে থাকতো, তো সেই জিনিসগুলো ওরা খুব সুন্দর নিজেদের মনের মতো করে ওরা সোফা, ম্যাচিং করা বেড, সব কিছু ওরা ওখানে কিনেছিল। কিন্তু ওরা যখন কলকাতায় চলে আসে তখন ওরা বুঝতে পারছে যে ওর শ্বশুর বাড়িতেই এত এত জিনিস, সেগুলো রাখা সম্ভব নয়, মানে সেট করবে না, স্পেসের প্রবলেম রয়েছে। এবার নিজেরা পয়সা খরচা করে নিজেদের পছন্দ করে জিনিসপত্র এত কিছু কিনেছে, এবার সব কিছু ফেলে দিয়ে আসা বা সব কিছুকে ডিসকার্ড করে দেওয়া সম্ভবপর নয়। আর জিনিসগুলো ওরা যখন বেচার চিন্তাভাবনা করে তখন ওরা যে দাম পায়, ওরা বুঝতে পারে যে এই দামটা ভীষণই কম, মানে খুব দামি দামি আর কি ব্র্যান্ডেড জিনিসপত্র কিনেছে। তো ওরা তখন ঠিক করলো যে ঠিক আছে, আমরা আপাতত একটা ফ্ল্যাট রেন্টে নেব, এবং তারপরে ওরা ফ্ল্যাট দেখতে থাকবে, এবং তারপরে ওরা ওদের পছন্দ মতো একটা ছোটোখাটো হলেও ফ্ল্যাট নিয়ে নেবে। এবার এই কথা যখন বাড়িতে জানায়, তো বাড়ির লোকেরা প্রথমে একটু আপত্তি করে যে নিজেদের বাড়ি থাকতে কেন তোরা ভাড়া থাকতে যাবি। যাই হোক, তো তারপরে যখন ওরা ওদের বাবা মাকে বোঝায় যে দেখো এই জিনিসগুলোর আমরা কি করব, জিনিসগুলো রাখতেও তো আমাকে একটা জায়গা দরকার। এবার ওরা দুজনেই কাজ করে, তো ওদের দুজনের অফিস যাতায়াতের একদম সুবিধার্থে ওরা একটা জায়গায় একটা ফ্ল্যাট নেয়। আমি ফ্ল্যাটের লোকেশানটা, ও এখানে মেনশন করেছে ঠিকই, কিন্তু আমি ফ্ল্যাটের লোকেশানটা বলছি না। তার কারণ হচ্ছে, সেটা আমি আপনাদেরকে পরে আরও বলবো আমি কেন মেনশন করছি না। তো সেই ফ্ল্যাটটা হচ্ছে একজন টলিউডের একজন নামকরা অভিনেতারই ফ্ল্যাট। তিনি ওই ফ্ল্যাটটা ভাড়া দেন, মানে এর আগেও 2-3 জনকে ভাড়া দিয়েছেন। তো সেই অভিনেতার বাড়ি থেকেই কিন্তু ওরা মানে ওই ফ্ল্যাটের কিটা কালেক্ট করে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করার পরে। ওদের 11 মাসের একটা এগ্রিমেন্ট হয়, এবং যখন ওরা জানতে পারে যে এটা ওই এত বিখ্যাত একজন অভিনেতার ফ্ল্যাট, তো আর ফ্ল্যাটটাও বেশ সুন্দর সাজানো গোছানো, তো ওদের বেশ ভালো লাগে এবং ওরা ফ্ল্যাটটা নিয়ে নেয় রেন্টে। এবার রেন্ট যেটা ওই এলাকায় ছিল, সেই জায়গা থেকে ওরা কিন্তু ফ্ল্যাটটা বেশ একটা রিজনেবল প্রাইসেই রেন্ট পায়। এমন নয় যে জলের দরে, অবশ্যই সেটা নয়, কিন্তু ওই এলাকায় ওইরকম সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন করা ফ্ল্যাট আরও অনেক বেশি দামে আর কি পাওয়া যাচ্ছিল। তো সেই জায়গা থেকে ওরা ভাবলো যে এত নামকরা একজন অভিনেতা, তার তো টাকা পয়সার আর অভাব নেই, তো হয়তো সে একটা রিজনেবল প্রাইসে দিচ্ছে, আর প্রাইসটাও যে খুব কম সেটাও নয়, ঠিক আছে, ডিসেন্ট। এবার ওরা ওদের যা জিনিসপত্র ছিল সেগুলোকে দিয়ে সুন্দর করে কিন্তু ফ্ল্যাটটাকে সাজিয়ে ফেলে, এবং সাজিয়ে ফেলার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ওরা কিন্তু ওই ফ্ল্যাটে শিফট করে যায়। এবার ওই ফ্ল্যাটটা হচ্ছে একটা বেশ বড় সোসাইটির মধ্যেকার একটা ফ্ল্যাট, মানে অভিজাত সোসাইটি বলা যেতে পারে। এবার ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে, ওরা যখন ফ্ল্যাটটায় মুভ করে গেল, তো এত তাড়াহুড়োর মধ্যে ওরা ছিল। আর যেহেতু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ওখানে মানে ওদের সমস্ত জিনিসপত্র ফিট করা, তারপরে ওরা অন্য একটা স্টেট থেকে সবে এসেছে, তো এত কিছুর মাঝে না ওরা সেভাবে কোনো পুরোহিত ডেকিয়ে বড় করে যে একটা গৃহপ্রবেশের পুজো করবে, যেহেতু নিজেদের ফ্ল্যাট না, আর ওরা 11 মাসের জন্য এই জন্যই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল, এগ্রিমেন্টটা ফার্স্ট টাইম করেছিল যে ওরা 11 মাসের মধ্যে একটা নতুন কোনো ফ্ল্যাট দেখে ওরা চলে যাবে, এটাই ছিল ওদের মোদ্দা কথা প্ল্যান। তো যাই হোক, কোনো রকমে ওরা ওই বাড়িতে জিনিসপত্রগুলো নিয়ে ঢুকে যায়। এবার প্রথম প্রথম ওদের ওই বাড়িতে কিন্তু কোনো সমস্যা হয় না। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, মন্দিরা এবং ওর হাজবেন্ড দুজনেই কিন্তু যথেষ্ট একটা সম্ভ্রান্ত ঘর থেকে বিলং করে। আর ওরা দুজনেই যেটা জানিয়েছে যে দুজনেই কিন্তু টাকা পয়সার ব্যাপারে, মানি প্ল্যানিং যেটাকে বলে, টাকা পয়সা কোথায় কিভাবে খরচা করা হবে, কতটা কোথায় জমানো হবে, এই সমস্ত বিষয় কিন্তু দুজনেই যথেষ্ট ম্যাচিওরড। এবং ওরা যখন অন্য স্টেট থেকে, মানে ওরা যেখানে ছিল সেখান থেকে যখন ওরা কলকাতায় ব্যাক করলো, ওরা কিন্তু একটা ধারণা নিয়েই ব্যাক করেছিল যে আমরা এবার কলকাতায় সেটেল করে যাব, ওখানে ফ্ল্যাট কিনবো, কি ওখানে একটা ভালো বাড়ি কিনবো, যাই হোক আমরা ওখানে সেটেল করব। এবং সেই ওয়াইজ কিন্তু ওরা নিজেরা যথেষ্ট টাকা পয়সাও জমিয়ে ফেলেছিল, এবং বাকিটুকু বাড়ির লোকের সাথে কথা বলে সেখান থেকেও একটা ওরা হেল্প পাবে, এরকম সব কিছু করে ব্যাপারটা কিন্তু পুরো সেট ছিল। এবং ওরা এই বাড়িটায়
মুভ করার সাথে সাথেই ওরা ফ্ল্যাট দেখা কিন্তু শুরু করেছিল। যে অনেক সময় হয় না যে অনেক ফ্ল্যাট আন্ডার কনস্ট্রাকশন থাকে বা হয়তো কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যায় কিন্তু কিছু কিছু কাজ বাকি থাকে, তো সেক্ষেত্রেও 1-1.5 বছর অনেক সময় লেগেই যায় ফ্ল্যাট হাতে পেতে। তো ওরা যেদিন ওই ফ্ল্যাটটায় মুভ করে সেদিন থেকেই কিন্তু ওরা মানে ওই অ্যাপে নতুন কোথায় কি ফ্ল্যাট আছে কি প্রপার্টিজ আছে সেগুলো কিন্তু ওরা দেখা শুরু করে দেয়। এবং প্রথম প্রথম ওদের কিন্তু খুব ভালো কাটছিল। এবং এই যে আমি আপনাদেরকে বললাম যে মন্দিরা এবং ওর হাজবেন্ড দুজনেই কিন্তু খুব ম্যাচিওর্ড পারসন, ওরা জানে যে কোথায় কিভাবে খরচা করতে হয়, কোথায় কিভাবে থাকতে হয়, সেগুলো সেই বিষয়ে কিন্তু ওদের দুজনেরই সম্যক নলেজ আছে। কিন্তু অদ্ভুতভাবে ওরা যখন ওই ফ্ল্যাটটায় থাকা শুরু করে দিল তার কিছু দিনের মধ্যেই ওরা একটা খুব সুন্দর একটা মানে ওদের বেড সোফা তার সাথে মানানসই একটা বড় আলমারি মতো করেছিল, এবং সেটা কিন্তু ওরা নিজেরা নিজেদের ডিজাইন দিয়ে পছন্দ করে বানিয়েছিল। তো হঠাৎ করেই ওরা একদিন খেয়াল করে যে ওদের ওই সুন্দর যে বড় একটা শোকেস টাইপের আলমারি ওরা বানিয়েছিল সেটার একটা দিকে মানে কাঠের ছিল, তো একটা দিকে বড় সড়ো একটা ক্র্যাক এসে গেছে। এবার ওদের অ্যাকচুয়ালি মানে যে যে আর কি মুভারকে দিয়ে প্যাকার্স অ্যান্ড মুভার্সকে দিয়ে ওরা ওই স্টেট থেকে অন্য স্টেট থেকেই কলকাতায় জিনিসগুলো আনিয়েছিল, ওরা কিন্তু মানে খুব যত্ন করে সুন্দরভাবে জিনিসগুলোকে প্যাক করেছিল। এবং এই কলকাতার এই ফ্ল্যাটে যখন ওই জিনিসগুলোকে রাখা হয় ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু খুব ভালো করে দেখেছিল যে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে কিনা। এবং ওদের দুজনের কারোর চোখেই কিন্তু ওদের খাট হোক বা আলমারি হোক বা সোফা হোক কোনো কিছুতেই কোনো রকম কোনো ক্র্যাক বা কোনো জায়গাতে কোনো অসুবিধে আছে সেরকম কিন্তু কিচ্ছু পায়নি। মানে যা জিনিস ওরা এনেছিল একদম সেফলি কিন্তু সেই জিনিসগুলোকে সেভাবেই এই মুভার্স অ্যান্ড প্যাকার্স প্যাক করে পাঠিয়ে দিয়েছে। এবার মানে ওদের তো খুব বাজে লাগছে যে ব্যাপার, এভাবে এত দামি জিনিসটা এইভাবে কি করে খারাপ হয়ে গেল। তো তখন ওরা কি করলো, ওরা মানে ওখানে কলকাতারই একটা লোকাল একটা দোকানে গিয়ে কথা বলে এবং তাদেরকে যখন বাড়িতে এনে লোকদের দেখায় যে এই জিনিসটাকে আপনাদের ঠিক করতে হবে, তো তারা তখন বলে যে ঠিক আছে আমরা ঠিক করে দেব, কিন্তু তার জন্য 10,000 টাকা চায়। এবার ওই 10,000 টাকা দিয়ে কিন্তু ওই যেখানটা ক্র্যাক এসে গেছিলো সেটাকে ঠিকঠাক করা, সেটাকে ম্যানেজ করা সমস্ত কিছু করে। এবার মানে দেখুন একটা জিনিস যখন একটা পার্টিকুলার ডিজাইন থাকে একটা ব্র্যান্ডের, তো সেই জিনিসটা নিশ্চয়ই লোকাল যারা কাজ করে তারা তারা যতই মানে ভালো জিনিস দিয়ে করুক না কেন সেই জিনিসটা কিন্তু সেইভাবে মেকআপ করা যায় না। তো ওদের ক্ষেত্রেও আলমারির ক্ষেত্রে সেটাই হলো। এবার ওদের দুজনেরই খুব মনটা খারাপ হয়ে গেল যে নিশ্চয়ই কোনোভাবে হয়তো ওখানে কোনো চোট পেয়েছিল জিনিসপত্র লোড আনলোডের সময়, হয়তো সেখান থেকেই হয়তো ব্যাপারটা হয়েছে। যাই হোক, তো যে মুভার্স অ্যান্ড প্যাকার্সকে দিয়ে ওরা কাজটা করিয়েছিল তাদের সাথেও কন্ট্যাক্ট করে এবং তারা বলে যে দেখুন আপনারা তো জিনিসগুলো যখন আনলোড হয় তখন তো আপনারা দেখে নিয়েছিলেন, আপনারা এতদিন পরে কেন বলছেন, এরকম হওয়ার আমাদের কথা নয়, আমরা যেভাবে প্যাকিং করি যেভাবে আমরা হ্যান্ডেলিং করি তাতে কিন্তু মানে আপনার জিনিস খারাপ হওয়ার কথা নয়। এবার ওরাও বুঝলো সেটাই হয়তো হয়েছে হয়তো হয়নি, যেহেতু ওদের চোখ এড়িয়ে গেছে ফলে এখন আর কিছু করা সম্ভব নয়। যাই হোক, ব্যাপারটা গেল। এর কিছুদিন পরে হঠাৎ করে মানে ওদের ওই ফ্ল্যাটে ওদের যেহেতু মানে মন্দিরা এবং ওর হাজব্যান্ডের দুজনেরই কাজের টাইমিংটা খুব মানে সকালের দিকে ছিল, মানে একজন অনেকটা সকালে বেরিয়ে যেত আর একজনও প্রায় ওই 1 ঘন্টা পরে মতো বেরিয়ে যেত। এবার ওই যে সোসাইটিটা সেখানে ওরা কাজের লোক খুঁজছিল, কিন্তু কোনো কাজের লোকই অত সকালে এসে কাজ করতে পারবে না। তো সেই জন্য ওরা কি করতো মানে উইকেন্ডে নিজেরাই হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ঘরটার পরিষ্কার করতো। আর বাকি যেহেতু শুধু ব্রেকফাস্টটুকুই ওরা করে বেরোতো, তো ব্রেকফাস্ট করে দু একটা যা বাসন হতো থেকে যেত, আবার হয়তো বাড়িতে এসে ডিনার করলো, তো সেগুলো পরিষ্কার টরিষ্কার করে ওরা নিজেরাই ক্লিন আপ করে শুয়ে পড়তো। এবার ওদের ঘরে কিন্তু কোনো কাজের লোক ছিল না। এবার বিষয় হচ্ছে যে ওদের ওই ফ্ল্যাটে যেটা হওয়া শুরু হলো অদ্ভুতভাবে, প্রথমে খুব ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে মানে 200, 500, 1000 এরকম করে টাকা হঠাৎ করেই গায়েব হতে থাকলো। মানে আলমারির মধ্যে হয়তো রেখেছে বা হয়তো ওরা একটা খুব সুন্দর ওদের একটা ড্রয়ার মতো সিস্টেম ছিল, সেই ড্রয়ারে হয়তো টাকা রেখেছে এবং
টাকাটা রাখার পরে ওরা যে যার মতো কাজ করেছে, শুয়েছে, ঘুমিয়ে পড়েছে। পরে যখন ওই ড্রয়ার খুলছে তখন দেখছে টাকা নেই। এবার এরকম একবার মন্দিরের সাথে হয়েছে, একবার ওর হাজব্যান্ডের সাথে হয়েছে। তো মন্দিরে ওর হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছে যে তুমি কি এখান থেকে টাকা নিয়েছো? ওর হাজব্যান্ড বলছে কেন আমি তোমার থেকে নেব, আর যদি নিতেও হয়, আমি যদি কখনো তোমার থেকে কোনো টাকা নিই আমি তো তোমাকে বলে নিই যে তোমার কাছে আছে, আমি নিচ্ছি এটা। এবার সেম জিনিস মন্দিরার ক্ষেত্রেও হয়, ওর হাজব্যান্ডের পার্স থেকে যদি টাকা নেয় ও বলে নেয়। এবার দুজনেই খুব অবাক হয়ে যাচ্ছে যে ফ্ল্যাটে ওরা দুজন ছাড়া কেউ থাকে না, কোনো কাজের লোক আসে না, তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায়? এবং প্রথম প্রথম যখনই জিনিসটা হলো তো তখন ওরা নিজেরাই ভাবলো যে দূর, এটা আমাদের হয়তো মনের ভুল, হয়তো মানে খুব হেক্টিক গেছে এই জিনিসপত্র ট্রান্সফার করা, এক জায়গা থেকে অন্য জায়গায় আসা, হয়তো নিজেরাই ভুলে যাচ্ছে। তো নিজেদেরই মনের ভুল ভেবে ওরা কিন্তু ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করতে থাকে। ভালো কথা, ইগনোর করলো। এবার ইগনোর তো করলো, কিন্তু টাকা পয়সা যতক্ষণ মানে এভাবে টুকটাক টুকটাক করে টাকা পয়সা যখন সরে যেতে লাগলো তখন ওদের মনে না একটা খটকা এলো। এবং মন্দিরা মনে মনে ভাবতে থাকে যে নিশ্চয়ই ওর হাজব্যান্ডই টাকাটা নিচ্ছে, হয়তো বলছে না। আবার ওর হাজব্যান্ডও ভাবতে থাকে যে ওর স্ত্রী হয়তো টাকাটা নিচ্ছে, সে হয়তো বলছে না। এবার এই বিষয়টাকে কেন্দ্র করে দুজনের মধ্যেই একটা ছোটোখাটো করে মনোমালিন্য সৃষ্টি হয়। কিন্তু দুজনেই নিজের নিজের জায়গায় একদম ঠিক। মন্দিরাও জানে যে ও ওর হাজব্যান্ডের পার্স থেকে টাকা নেয়নি, আবার ওর হাজব্যান্ডও জানে যে সেও মন্দিরের পার্স থেকে টাকা নেয়নি। দুজনেই দুজনের দিক থেকে ঠিক, কিন্তু ব্যাপারটা যেটা হলো যে এই একটা অদ্ভুত বিষয়। দেখুন, মানে প্রথম যখন এরকম কোনো একটা ঘটনা ঘটে সবাই কিন্তু খুব র্যাশনাল থিঙ্কিং করে, লজিক্যাল চিন্তাভাবনাই করবে, তাই না? কেউ তো আর ভাববে না যে এই বাড়িটায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে সেই জন্য আমার টাকা গায়েব হয়ে যাচ্ছে, এরকম। যাই হোক, তো ছোটোখাটো বিষয় যেখানে মন্দিরের সাথে ওর হাজব্যান্ডের ভীষণ একটা ভালো সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে দুজনের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে খুব ঝামেলা হচ্ছে। এটা একটা বিষয় গেল। দ্বিতীয় আর একটা যে বিষয় শুরু হলো সেটা হচ্ছে যে ওরা হয়তো ডাইনিং টেবিলে কিছু একটা জিনিস এনে রেখেছে, এবং সেটা মন্দিরাও জানে যে জিনিসটা ডাইনিং টেবিলে আছে, ওর হাজব্যান্ডও জানে ডাইনিং টেবিলে আছে। যখন জিনিসটা নিতে এলো বা যখন জিনিসটা দরকার পড়লো, ওর হাজব্যান্ড দেখছে যে জিনিসটা সেখানে নেই। মানে যে জিনিসটা হয়তো টেবিলে থাকার দরকার সেটা হয়তো মাটিতে পড়ে রয়েছে, আবার যে জিনিসটা হয়তো বেডরুমে থাকার দরকার সেই জিনিসটা হয়তো দেখা যাবে যে হল ঘরে ডাইনিংয়ে পড়ে রয়েছে। এরকম করে জিনিসপত্র খুব ওলটপালট হতে লাগলো, মানে যে জিনিসটা যেখানে থাকার কথা ঠিক তার উল্টো দিকে রইল। এবার একদিন যেটা হয়েছে যে মন্দিরার হাজব্যান্ড কি করেছে, মাছ এনেছে বাজার থেকে কিনে, ছুটির দিন মাছ এনেছে। তো কিছুটা মাছ রান্না করেছে এবং করে বাকি মাছটা ফ্রিজে তুলে রেখেছে, ওর বড়ি তুলে রেখেছে। এবার মন্দিরা সারাদিন পরে সন্ধেবেলা দেখতে পাচ্ছে যে কাঁচা মাছটা, যে মাছটুকু রান্না হয়নি, সেটা মানে শেলফের উপরে রান্নাঘরে পড়ে রয়েছে। গরমকাল, বুঝতেই পারছেন, কাঁচা মাছ যদি পুরো একটা গোটা বেলা ওইভাবে পড়ে থাকে মাছ খারাপ হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি। আর কলকাতায় যে পরিমাণ গরম এবং হিউমিডিটি থাকে, তো হাজব্যান্ডকে বলেছে যে তুমি মাছগুলোকে কেন ফ্রিজে ঢোকাওনি, এটা তোমার ঢোকানো দরকার ছিল, মাছগুলো তো হয়তো খারাপ হয়ে গেছে। ওর হাজব্যান্ড বলছে না, আমি তো মাছ ঢুকিয়েছি। এবার এই ছোট একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যে একটা ছোটোখাটো ঝামেলা হয়ে গেল। সেটা গেল। এই যে জিনিসপত্র এদিক থেকে ওদিক হয়ে যাওয়া, এবার যেটা হচ্ছে যে মন্দিরের সাথে ওর হাজব্যান্ডের প্রায় 3.5 বছরের বিবাহিত জীবন। এবার দুজনেই দুজনকে যথেষ্ট ভালো মতো চেনে, যে দুজনেই জিনিসপত্র খুব গুছিয়ে রাখতে পছন্দ করে, জায়গাটা জায়গায় রাখে। এবং ওরা যে আগে বাইরে থাকতো সেখানেও কিন্তু একটা ছোট ঘরে থাকতো, তো সেখানেও ওরা খুব সুন্দর করে জিনিসপত্র গুছিয়ে রাখতো। এবার দুজনেরই দুজনকে খুব অবাক মানে দুজনেরই দুজনের স্বভাব দেখে খুব অবাক লাগছে যে এই মানুষটা তো খুব গোছানো, সে জিনিসটা কী করে এভাবে ভুল করে রেখে চলে গেল। আবার হয়তো মন্দিরাকে কিছু একটা কাজ করতে বলেছে, কিছু একটা জিনিস হয়তো রাখতে বলেছে, ও হয়তো জিনিসটা ঠিক জায়গায় রেখেওছে, কিন্তু বিষয় হচ্ছে যে ও জিনিসটা ঠিক জায়গায় রাখলেও মন্দিরার হাজব্যান্ড এসে দেখছে যে জিনিসটা আদৌ রাখাই হয়নি। এবার ওর হাজব্যান্ড বলছে তোমাকে এতবার বললাম এটা রেখে দিতে, একটা ইম্পর্টেন্ট ফাইল, তো তুমি এটাকে বাইরে ফেলে রেখে দিয়েছো। এবার তো মন্দিরা রেগে গেছে, বলছে না, তুমি আমাকে কি মনে করছো যে তুমি একটা জিনিস বললে আর আমি করবো না? আমি তো এটাকে ঠিক জায়গাতেই রেখেছি। এই নিয়ে ঝামেলা। তো এই টুকটাক টুকটাক বিষয় নিয়ে দুজনের মধ্যেই কিন্তু একটা ছোটোখাটো থেকে মাঝারি একটা মনোমালিন্যের জায়গা শুরু হলো, এবং দেখা যাচ্ছে যে সপ্তাহে 2 থেকে 3 বার ওদের মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে।
শুধুমাত্র এই ছোটোখাটো, কোনো মানে বড় কোনো সিরিয়াস বিষয় নেই, ছোটোখাটো জিনিস নিয়ে। এবং দেখুন, যতই ছোটোখাটো জিনিস হোক না কেন, প্রত্যেকটা ঝামেলারই কিন্তু একটা ইম্প্যাক্ট থাকে, তাই তো? তো সেই রকম কিন্তু ওদের মধ্যে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে। এবার ওরা আগে কি হতো, মানে উইকেন্ডে ঘুরতে যেত, যেখানে ওরা থাকতো সাউথের বিভিন্ন জায়গা ওরা ঘুরেছে, সাউথ ইন্ডিয়ার, তো এরকম করে ঘুরতে যেতে। এবার ওরাও ভেবেছিল যে যখন ওরা কলকাতায় চলে আসবে আশেপাশের জায়গাগুলো ঘুরবে, নিজেরা ঘুরবে, কখনো ফ্যামিলি নিয়ে ঘুরবে। কিন্তু দেখা গেল যে ঘরদোর এত অগোছালো থাকে আজকাল, কোনো জিনিস কোথাও ঠিকমতো খুঁজে পাওয়া যায় না। এই করে ওদের হয়তো প্ল্যানও হচ্ছে যে আমরা গাড়ি নিয়ে হয়তো শান্তিনিকেতন যাব, কি গাড়ি নিয়ে আমরা মন্দারমণি যাব। এমনই মানে ঘেটে যাচ্ছে ওরা, যে বাড়ি থেকেই ওরা বেরোতে পারছে না। মানে ঘোরাঘুরি তো দূরের কথা, এমনি বিকেলবেলা যে মানুষ হয়তো উইকেন্ডে একটু বাইরে বেরোলো, একটু কোনো শপিং মলে গেল, সেইটুকুও ওদের হচ্ছে না। মানে ওই বাড়িতে আসার পর থেকে অদ্ভুত রকমভাবে ওদের মানসিক শান্তির জায়গাটা কিন্তু খুব ছোটোখাটো কারণে হলেও বিঘ্নিত হচ্ছিল। কোনো কিছু জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না, মানে কোনো কিছু হয়তো একটা রেখেছে, যেটা মন্দিরা লিখছে যে স্পষ্ট মনে আছে একটা সোনার কানের দুল, একজোড়া কানের দুলও ড্রয়ারে রেখেছে। এবার ওর স্পষ্ট মনে আছে যে আগের দিন রাতে খুলে ও ড্রয়ারে রেখেছে, কিন্তু ও যখন পরের দিন মানে কানের দুলটা পরবে বলে যখন ড্রয়ারটা খুলেছে, তখন দেখছে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও ওই কানের দুল নেই। মানে পাওয়াই যাচ্ছে না, মানে পাওয়া যাচ্ছেই না। সে মানে যা কিছুই কেউ করুক না কেন, সে দুল আর খুঁজে পাওয়া গেল না। এবার এটা নিয়ে ওর হাজবেন্ড বলছে, তুমি আজকাল খুব কিন্তু জিনিসপত্র এদিক ওদিক রাখছো, আর সোনার জিনিস কিন্তু এভাবে রাখতে নেই, সোনা হারানো ভালো নয়। এবার সেটা নিয়ে আবার ওদের মধ্যে ঝামেলা। ও বলছে না আমি এখানে রেখেছি। এবং তারপরে যেটা ঘটলো, মানে সোনার দুলটা যখন পাওয়া গেল, সেটা কোথায় পাওয়া গেল সেটা যখন মন্দিরা দেখে, ও নিজে চমকে যায়। ও দেখে যে চা করতে গেছে কিচেনে, মনটা ওর খুব খারাপ, সেদিন ওদের বেরোনোরও কথা ছিল, বাট সোনার দুল হারিয়ে গেছে, বুঝতেই পারছেন কার আর মন ভালো লাগে। তো বেরোনোও হয়নি, কিচ্ছু হয়নি। ওই 7:30-8টা নাগাদ যখন ও কিচেনে ঢুকেছে চা করতে, তখন দেখছে যে কিচেনটা মডিউলার কিচেন, তো যেখানে চা পাতা রাখা থাকে ঠিক তার পাশে ওই সোনার দুল দুটো রাখা। এবারও হতভম্ব যে এটা কে করলো। এবং ও এটুকু বুঝতে পারছে, মানে ও তো শিওর যে ও নিজে কানের দুলটা খুলে ড্রয়ারেই রেখেছিল, তো ও যে রাখেনি সে বিষয়ে ও নিশ্চিত। কিন্তু ও ভাবছে যে আমার সাথে এই জিনিসটা করছে কি, কোনো কাজের লোক আসে না, কোনো বাইরের লোক ঢোকে না, কোনো অন্য কোনো কাজ করতেও লোক সেদিন বাড়িতে ওদের ফ্ল্যাটে ঢুকেছে তা নয়। কিন্তু ব্যাপারটা হলো কি করে, মানে তাহলে কি ওর হাজবেন্ডই ইচ্ছে করে এই কাজটা করলো? এবার ওর হাজবেন্ডের উপরে খুব রেগে গেছে যে তুমি আমার সাথে ঝগড়া করার জন্য তুমি ইচ্ছে করে কানের দুলটা ওভাবে তুমি কিচেনে যেখানে চা পাতা থাকে সেখানে রেখেছো। এবার দেখুন, সে ওর হাজবেন্ড যে কিছুই জানে না, তাকে হঠাৎ করে এই বিষয়ে অ্যাকিউজ করা হচ্ছে, সেও খুব রেগে গেছে। সে বলছে তুমি এসব কি উল্টোপাল্টা বলছো, আমি কেন তোমার জিনিস ওভাবে রাখতে যাব, আমি কেন মানে আমার তো কোনো প্রয়োজন নেই। এই নিয়ে আবার দুলটা পাওয়া গেল ঠিকই, আবার ওদের মধ্যে একটা ছোটোখাটো ঝামেলা হলো। এই করে মানে ওদের প্রায় 3 থেকে 4 মাস হয়েছে ওরা ওখানেই উঠেছে। সেই 3-4 মাসই ওদের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মানে নিজেরা বুঝতে পারছে না যে নিজেরা নিজের হাতে একটা জিনিস রাখছে, সেটা সেই জায়গায় থাকছে না কেন। প্রথমে নিজেদের উপরে খুব রাগ হচ্ছে, তারপরে মন্দিরা ভাবছে যে ওর হাজবেন্ড কাজটা করছে, ওর হাজবেন্ড ভাবছে মন্দিরা খুব অগোছালো, ও হয়তো উল্টোপাল্টা করে কাজ করছে। এই নিয়ে দুজনের মধ্যে কিন্তু ওই বাড়িতে, ওই ফ্ল্যাটে ঢোকার পরে 4-4টে মাস কেটে গেল। এবং সেই 4-4টে মাসে না ওরা কোথাও ঘুরতে গেছে, না ওদের মানসিক শান্তি বলে কিছু আছে। সবসময় একটা ঘরে ঢুকলেই একটা অদ্ভুত রকমের অ্যাংজাইটি দুজনের মধ্যেই কাজ করা শুরু করলো। এবং এই যে অ্যাংজাইটিটা কাজ করা শুরু করলো, এর কিন্তু কোনো রকম কোনো মানে পারফেক্ট কোনো রিজন ছিল না। খুবই মানে সাধারণ সাধারণ ব্যাপার, যেগুলো মানে আপাত দৃষ্টিতে শুনলে মনে হবে আবার এরকম হয় নাকি, কিন্তু সেটাই কিন্তু ওদের দুজনের মধ্যে হচ্ছিল। এবং একবার দুবার না, একাধিকবার এই ব্যাপার হচ্ছে। তার সাথে সাথে যেটা হলো, হঠাৎই একদিন ওদের সুন্দর দামি সোফা, যে সোফাটার দাম ওরা যখন কিনেছিল তখন প্রায় 1 লাখ টাকার উপরে পড়েছিল, সেই সোফাটা হঠাৎ করেই একদিন মানে পুরো
বাজে রকমভাবে ভেঙে গেল। মানে দেখে মনে হবে যে ফ্ল্যাট মানে ওই সোফাটার উপরে কেউ হয়তো দাপাদাপি করেছে, নাচাকোদা করেছে, 4-5 জন মিলে এরকম হয়েছে। এবার ওরা যেখান থেকে কিনেছিল সেইখানেও যোগাযোগ করে এবং তারা বলছে যে দেখুন মানে সোফা এরকম হওয়ার কথা নয়। আর মোটামুটি ওদের যে ওয়ারেন্টি ছিল সেই ওয়ারেন্টি পিরিয়ডটাও চলে গেছে। ওরা বললো যে ঠিক আছে আমরা কলকাতায় আমাদের আছে আর কি, ওদেরও শপ রয়েছে, বলছে আমরা লোক পাঠাচ্ছি কিন্তু এটা কিন্তু আপনার ফ্রিতে হবে না কাজটা। যাই হোক, এবং ওরা নিজেরাও অবাক হয়ে গেছে যে সোফার এরকম অবস্থা হলো কী করে। মানে দেখে মনে হবে যে হুড়মুড়িয়ে ওটার উপরে হয়তো 5-6 জন বেশ মানে ওয়েট আছে এরকম কোনো লোকজন মিলে দাপাদাপি করলে যেভাবে ভেঙে যেতে পারে, সোফাটা কিন্তু সেইভাবে ভেঙেছে। আর যে ব্র্যান্ড থেকে ওরা জিনিসগুলো কিনেছিল সেই ব্র্যান্ডের রিভিউ যথেষ্ট ভালো। ফলে জিনিসটার মধ্যেই যে কোনো সমস্যা ছিল, জিনিসটাই যে বাজে সেটা বলার কোনো জায়গা নেই। এবং এই জিনিসটা কিন্তু ওরা ওদের বাড়ি গেছিল একটা উইকেন্ডে, পরের দিন এসে বাড়িতে যখন আসে তখন ওরা দেখে যে সোফাটা অলরেডি ওইভাবে ভেঙে আছে। এবার ফ্ল্যাটে কেউ ঢুকেছে বা চুরি করেছে সেরকম কোনো চিহ্ন নেই, কিছুই নেই, শুধু সোফাটা ভেঙে আছে। দুজনেরই কিন্তু খুব খারাপ লাগে এবং দুজনেই অবাক হয়ে যায় যে এইভাবে সোফাটা ভাঙলো কী করে। এর কিন্তু কোনো রিজন পাওয়া গেল না এবং দুজনকেই কিন্তু যথেষ্ট পয়সা খরচা করে সোফাটাকে আবার ঠিক করতে হলো। আর যেহেতু দামি সোফা, পুরো ভেলভেটি কভার টভার দেয়া, তো সেইগুলোকেও আবার ঠিকঠাক করতে হলো। তো সেই জন্য কিন্তু ওদের বেশ ভালো রকমেরই একটা টাকা কিন্তু খরচা হলো। তো বুঝতেই পারছেন এই নতুন ফ্ল্যাটটা যেখানে ওরা ভাড়া নিয়ে থাকা শুরু করলো, এই ফ্ল্যাটটায় ঢোকা থেকে ওদের কী পরিমাণ বিড়ম্বনা সৃষ্টি হলো সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এই সোফা ভেঙে যাওয়ার নিজে থেকে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা থেকে না মন্দিরার মনে একটা অদ্ভুত রকমের খটকা আসা শুরু হলো। ও যখনই ওর হাজব্যান্ডের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে যেত তো হাজব্যান্ড বলতো যে নিশ্চয়ই আমরা যখন প্যাকার্স অ্যান্ড মুভার্স দিয়ে জিনিসগুলোকে আমরা শিফট করিয়েছিলাম নিশ্চয়ই কিছু সমস্যা ছিল। কিন্তু মন্দিরা বা ওর হাজব্যান্ড জিনিসগুলো আসার পরে ওরা কিন্তু খুব ভালোভাবে চেক করে নিয়েছিল, যেহেতু মানে যে ইন্স্যুরেন্স দিয়ে ওরা আনিয়েছিল তার একটা ইন্স্যুরেন্স মানে যে কোম্পানি দিয়ে আনিয়েছিল তার একটা ইন্স্যুরেন্সও করিয়েছিল ওরা, যে জিনিসপত্র ভাঙলো ওরা একটা টাকা দেবে। তো ওরা ভালো করে চেক করে, তো কোনো কিছুই পাওয়া যায় না। তো হঠাৎ করে এইভাবে বন্ধ ফ্ল্যাটে জিনিস ভেঙে যাওয়া, তো এটাকে না মন্দিরা কোনোভাবে মেনে নিতে পারে না এবং কোথাও একটা ওর মনে খটকা আসে। এবার ওই যে বললাম যে বিগত 1 বছর ধরে মন্দিরা আমাদের চ্যানেলের অনেক ঘটনা শুনেছে, তো অবশ্যই ও সেভাবে ভগবান বিশ্বাস হলেও ভূতে বা ভৌতিক কোনো কার্যকলাপের কোনো বিশ্বাস ছিল না, কিন্তু কোথাও যেন ওর মনে হয় যে ঘটনাগুলো খুব একটা স্বাভাবিক নয়। যে দুটো ঘটনা ঘটেছে বা এই যে জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাওয়া, মাঝে মধ্যে টাকা পয়সা না পাওয়া, আবার এটাও হয়েছে যেটা মন্দিরে লিখেছে যে অনেক মানে ওরা যখন এসেছে প্রথম কিছু টাকা পয়সা যে এদিক ওদিক হয়েছিল, ওর হাজবেন্ড নাকি একদিন হঠাৎ করে বেডের নিচে যে বালিশ থাকে সেই বালিশের নিচের দিকে ওদের খাটটাগুলো কাস্টমাইজ করা ছিল, তো সেখানে আবার একটা ছোট জায়গা মতো রয়েছে, একটা ছোট ড্রয়ার টাইপের, যে বেডের পাশে অনেকে অনেক সময় গ্লাসেস হোক বা কোনো ছোটোখাটো মেডিসিন হোক অনেকে যাতে বেডের পাশে রাখতে পারে, তো সেটা একটা ছোট্ট ড্রয়ার ছিল খাটের সাথে অ্যাটাচ। তো হঠাৎই একদিন ওর হাজবেন্ড দেখে যে ওই বেডের সাথে লাগানো যে ড্রয়ার রয়েছে সেখানে কিছু টাকা পড়ে রয়েছে। তো সেটাতেও ওর বর ভেবেছে যে নিশ্চয়ই মন্দিরাই রেখেছে, ভুলো মনে হয়তো রেখে দিয়েছে টাকাটা। এবার ওর বর বলছে আমি রাখিনি এবং মন্দিরাও জানে যে ও রাখেনি টাকাটা, তো সেই টাকা কোথা থেকে এলো সেটাও কেউ জানে না। যাই হোক, তো বিভিন্ন রকমভাবে না ওদের পারিবারিকভাবে ওরা নিজেদের দুজনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে ছোটোখাটো বিষয় নিয়ে যেমন ঝামেলা লাগছে, জিনিসপত্রের ক্ষতি হচ্ছে, আর্থিক ক্ষতি হয়ে যাচ্ছে, এরকম প্রচুর জিনিসপত্র ঘটছে। এবং ও যেটা মেনশন করেছে যে কলকাতায় একটা ভালো লাইফস্টাইল লিড করতে যে পরিমাণ টাকা দরকার হয় সেটা ওদের একটা ক্যালকুলেশনে ছিল। তো ওরা দেখছে যে ওরা সাউথে যখন থাকতো তখনকার থেকে ওদের এখন কলকাতায় এসে বেশি খরচা হচ্ছে এবং কোনোভাবেই ওরা এই খরচাটাকে কমাতে পারছে না। মানে মনে হচ্ছে যে খরচাটা কমিয়ে দিই বা এটা বেশি খরচা হয়ে যাচ্ছে, কিন্তু যখনই ওরা ভাবছে যে ওরা একটুখানি এবার এক্সপেন্ডিচারটাকে কমাবে, উল্টে সেটা বেড়ে যাচ্ছে।
আর ওরা যে ফ্ল্যাট দেখা শুরু করেছে সেখানেও প্রচুর সমস্যা আসছে। মানে একটা ফ্ল্যাট দেখেছে, সেটা একটা বাজেটে দেখেছে, যখন কথা বলতে যাচ্ছে বলছে 10% মতো বেড়ে গেছে। কোনো ভালো ফ্ল্যাট পাচ্ছে না, যা পাচ্ছে সেগুলো প্রচুর দামি। তো সব কিছু নিয়ে না ওরা পুরো ঘেঁটে গেছে। আর তার মধ্যে এই যে ঘটনাগুলো ঘটছে, জিনিসপত্র সরে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, সব তো ঘটছেই। তো তখন মন্দিরার আমাদের চ্যানেলেরই নাকি একটি ঘটনা শুনে ওর মনে হয়, হঠাৎ করে ওর মনে হলো যে আমরা এই চ্যানেলে এই পুরনো বাড়ি সংক্রান্ত বেশ কয়েকটা 3-4টে ঘটনা আমরা বলেছি। তো সেটাও এক একটা মানুষের নিজের জীবনের অভিজ্ঞতা তারা আমাদের সাথে শেয়ার করেছিলেন। তো সেই ঘটনাগুলো আরও আগের কিছু ঘটনা শুনে ওর কেন জানি না মনে খুব খটকা লাগে। এবার মন্দির আর ওর হাজবেন্ড যেহেতু কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকতো এবং উইকেন্ডে ওরা শ্বশুরবাড়ি বাপের বাড়ি এভাবে চলে যেত, তো ফ্ল্যাটের লোকেদের সাথে সেভাবে কথাবার্তা বলা কখনোই হয়নি। আর ওই ফ্ল্যাটে দুজন টলিউড অভিনেত্রীও থাকেন। মানে ওখানে আর কি একটু অভিজাত টাইপের ফ্ল্যাট, সবাই নিজের নিজের মতো করে একটু থাকে। আর বেশিরভাগই হচ্ছে ফ্ল্যাটগুলোকে ওন করে। মানে কয়েকটা ফ্ল্যাটই আছে যেগুলো ভাড়া দেওয়া, বাকি সবই ওনার নিজের, সবাই সবাই আর কি ওনার আর কি ফ্ল্যাটের। তো ওদের সাথে সেভাবে কেউ অতটা কথাও কখনো বলেনি। এবার ওরা যে ফ্লোরে থাকতো, ওরা 7th ফ্লোরে থাকতো। তো 6th ফ্লোরের একজন বয়স্ক আর কি একটা কাপল ছিল। তো তার সাথে মাঝে মধ্যে মন্দিরার লিফটে হয়তো কখনো দেখা হতো, কখনো বা নিচে দেখা হতো। তো একদিন না মন্দিরার একটু খটকা লাগে এই বিষয়গুলো ওদের হচ্ছে। তো একদিন মানে জিজ্ঞেস করছে, মানে কথা টুকটাক কথা হয়, তো তখন বলছে যে আচ্ছা মানে যার আর কি ফ্ল্যাট সে একজন নামকরা অভিনেতা টলিউডের। তো বলছে যে উনি তো শুনেছিলাম যে এই ফ্ল্যাটটা ভাড়াই দেন, তো আগেও উনি মানে ভাড়াই দিতেন ফ্ল্যাটটা। তো তখন বলছে যে ফ্ল্যাটটা ওই অভিনেতা 5 বছর হয়েছে কিনেছে আর কি। ওই বয়স্ক ভদ্রমহিলাটি বলেন যে 5 বছর হয়েছে অভিনেতা কিনেছেন, এবং কেনার পরে উনি নিজে কোনোদিনই সেভাবে থাকতেন না। তো প্রথমে ওনার এক কোনো আত্মীয় কিছুদিন এখানে এসে থাকেন, খুবই নিকট ওনার আত্মীয়। তো তারপর থেকে উনি ভাড়া দেন। এবং এই মন্দিরা এবং ওর হাজবেন্ড বাড়িটা নেওয়ার আগে, তার আগে এই অভিনেতারই একজন খুব কাছের আত্মীয়, তিনি ওই ফ্ল্যাটটা ভাড়া হিসেবে নিয়েছিলেন। উনি টাকা দিতেন, ভাড়া হিসেবে নিয়েছিলেন। এবং তিনি কিন্তু পেশায় একজন ব্যবসায়ী। বেসিক্যালি সে অন্য জায়গায় ব্যবসা করতো, তো সেই অভিনেতার থ্রুতে যেহেতু মানে তারই আত্মীয়র এই ফ্ল্যাটটা, তো উনি ফ্ল্যাটটাকে ভাড়া নিয়েছিলেন। তো তখন বললেন যে আচ্ছা তাহলে উনি, আমি শুনেছি যে আগে যে ভাড়া থাকতো সে 8-10 মাস ছিল, তারপরে সে চলে গেছে। তো তখন ওই ভদ্রমহিলা বললেন যে হ্যাঁ চলে গেছে। তো তখন না মানে মন্দিরের মনে একটা কোথাও ওর মনের মধ্যে কোথাও একটা কিছু চলছিল, কারণ ও মেলাতে পারছে না যে ওর সাথে যেটা হচ্ছে, মানে ওর বরের সাথে মাঝে মধ্যেই ঝগড়া লেগে যাচ্ছে, ওর মুড ঠিক থাকছে আর জিনিসপত্র সরে যাচ্ছে। এগুলো তো বলা যায় না ওইভাবে, কারণ ওর ওর সাথে এমন কিছুও ঘটে যায়নি যেটা মানে একেবারে অন্যরকম, যেটা কোনো কোনো কিছু ভূত টাইপের কাউকে সামনে দেখলো, কোনো আত্মা দেখলো, এরকম কিছু কিন্তু ও দেখেনি। ফলে আর যারা দেখবেন খুব লজিক্যাল থিঙ্কিং করে না, তারা ফট করে কিন্তু এগুলোর উপরে খুব একটা বিলিভ করে না। তো ও সেরকম কিছুই বলেনি, তো শুধু বলছে যে উনি এত কম দিন কেন থাকলেন, ওনার আত্মীয় হয় অভিনেতার। তো তখন মানে ওই ভদ্রমহিলা বলেন যে দেখুন আমাদের সাথে তো অতটা যোগাযোগ ছিল না, মানে ফ্ল্যাটে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে কোনো ফ্ল্যাটে সোসাইটির তরফ থেকে, তো তখন হয়তো উনি এলেন। তো যেটুকু শুনেছিল যে ওই অভিনেতার কাছের যে আর কি যে লোকটি আর কি আত্মীয়, তো সে এখানে ব্যবসার জন্য এসেছিল এবং সে এখানে একটা রেস্তোরাঁ দিয়েছিল, বেশ বড় একটা রেস্তোরাঁ। কিন্তু কোনো একটা কারণে, মানে সেটা এক্স্যাক্ট কারণ কি জানা যায়নি, বাট রেস্তোরাঁটা চলেনি এবং ওনার একটা বিশাল রকমের ফিনান্সিয়াল লস হয়ে যায়। মানে উনি কলকাতাতে এসেছিলেন বিজনেস এক্সপ্যান্ড করার জন্যই। তো সেই রেস্তোরাঁটাও চললো না, উনি প্রচুর টাকা ঢেলেছিলেন এবং তারপরে না কোনো একটা বিশাল ফিনান্সিয়াল লস হয় এবং উনি তারপরে আবার উনি যেখানে ছিলেন সেখানে আবার ব্যাক করে যান। তো সেই জন্য উনি বাড়িটাও ছেড়ে দিয়েছেন। এবার এই কথাটা বললো যে দেখো এর থেকে বেশি কিছু তো আমরা জানি না, আর যেহেতু সেলিব্রিটি মানুষ, তাদের তাদের আত্মীয় স্বজন বা তার সম্পর্কে অনেক রকম কথাই শোনা যায়, কিন্তু ওইভাবে সরাসরি তো আর কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো আর কাউকে জিজ্ঞেস করা যায় না।
তো এরকম আর কি বলল। তো এইটুকুই কথা হয়। তো মন্দিরা নিজের ঘরে চলে আসে। এবার ওই যে ওই কথাটাও শুনেছিল যে এখানে যে থাকতো তার প্রচুর একটা বিশাল ফিনান্সিয়াল লস হয়েছিল, এই কথাটা শোনার পরে কেন জানি না দেখবেন প্রতিটি মানুষের মনে না একটা সিক্স সেন্স, ভিতরে একটা সিক্স সেন্স কাজ করে। এবং কিছু ধরুন আপনি একটা কোনো কথা শুনলেন, সেই কথাটার সাথে হয়তো কোনো একটা কথার হয়তো সরাসরি কোনো সংযোগই নেই, কিন্তু আপনার মন অনেক সময় আপনাকে বলে দেয় বা বলে দিতে পারে যে এই বিষয়টার সাথে এই বিষয়টার কোনো কানেকশন থাকলেও থাকতে পারে। এবার মন্দিরার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই হলো। ও এবার ভাবলো যে এই ফ্ল্যাটটায় আসার আগে ওরা 3.5 বছরের ওদের ম্যারেড লাইফ, ওরা একে অপরকে খুব ভালো মতো চেনে জানে। মানে এই যে জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাওয়া, ভুলভাল জিনিসপত্র রাখা, ও ভাবছে ওর বর রেখেছে, ওর বর ভাবছে ও রেখেছে, এই যে একটা মেস হওয়া, জিনিসপত্র গায়েব হয়ে যাওয়া। ইভেন এখানে আমি একটা পয়েন্ট বলতে হয়তো আমার আগে বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে একটা মন্দিরে লিখেছে যে স্পষ্ট একদিন একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনাটা ও এবং ওর বর দুজনেই প্রত্যক্ষ করেছিল। কিন্তু কিছু মানুষ থাকে না যে দেখবেন তারা তাদের চোখের সামনে হয়তো একটা ঘটনা ঘটলো, এবার চোখের সামনে ঘটলেও না তারা সেটাকে বিলিভ করতে চায় না। ঘটনাটা যেটা ঘটেছিল যে ও আর ওর বর ছুটির দিন ওরা কিছুক্ষণ পরে বেরিয়ে যাবে। তো ওর বরের হাতে কিছু খুচরো পয়সা ছিল এবং সেই খুচরো পয়সার মধ্যে থেকে দুটো পয়সা, সেটা 1 টাকার কয়েন হোক বা 2 টাকার কয়েন হোক, এরকম একটা কিছু পড়ে যায়। এবং ওদের হলঘরটায় না বেশ বড় হলঘর, কিন্তু ওদের একটা সুন্দর ডাইনিং টেবিল ছিল আর আগে থেকে ওখানে একটা ডেস্ক মতো করা ছিল, সেটা ইন্টেরিয়ারের আন্ডারে, এটা ওরা নিয়ে আসেনি, মানে মন্দিরারা নিয়ে আসেনি। আর বেশ জায়গাটা স্পেসিয়াস, স্পষ্ট পড়ল এবং পরিষ্কার জায়গায় পড়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে দুটো কয়েন তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি। ইভেন সোফার তলা অবধি মানে একটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা হয়েছে, সেখান থেকেও কিছু বেরোনি, টর্চ দিয়ে দেখা হয়েছে, মানে সারা হল ঘরের মধ্যে কোথাও ওই দুটো কয়েনকে আর খুঁজে পাওয়া যায়। এবং এই ঘটনাটা যখন হয় না, তখন মন্দিরা ওর হাজবেন্ডকে বারবার বলছে দেখো এটা কি করে সম্ভব, তুমিও দেখলে আমিও দেখলাম, এখানে পড়লো, যেই মুহূর্তে নিচে গিয়ে কুড়োতে যাবে তখন দেখছে নেই, কোথাও নেই, পুরো ঘরে কোথাও নেই। কিন্তু পুরো ঘর দুজনে মিলে দেখেছে যে কোথাও কয়েনটা পড়ে নেই। এবার যে কয়েনটা আপনার হাত থেকে ঘরের মেঝেতে পড়লো সেটা ওই ঘরেই থাকবে, গড়িয়ে গড়িয়ে কত দূর যাবে, আর ওদের চোখের সামনেই পড়েছে। তো ওর হাজবেন্ড বলে যে ঠিক আছে ছাড়ো, দুটো কয়েনই তো, মানে ওর হাজবেন্ড আর ব্যাপারটাকে নিয়ে বেশি ভাবতে চাননি। কিন্তু মন্দিরা যখন বিষয়টার প্রতি লজিক খোঁজার চেষ্টা করছে, ও কিন্তু কোনো লজিক পায়নি। এবার এই আগে যে ওনারের যে লোক থাকতো আত্মীয়, তার একটা বিশাল ফিনান্সিয়াল লস হয়েছে। সে একটা বিশাল খরচাপাতি করে একটা বড়সড় রেস্তোরাঁ করেছিল, সেই রেস্তোরাঁ চলেনি বা কোনো একটা কারণে বন্ধ হয়ে যায়। এই সব কিছুর মধ্যে না ও কোথাও যেন সিক্স সেন্স, ব্রেন ওকে বলতে থাকে যে কোথাও একটা কানেকশন আছে। এবার ওরা ওখানে ওই মানে ফ্ল্যাটটায় 7 মাস হয়ে গেছে আছে, এবং এই 7 মাসে ও যেটা লিখেছে যে ওরা না কোথাও ঘুরতে যেতে পেরেছে, ওরা অনেক প্ল্যান করেছে, প্রত্যেকটা প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে ঘোরার ক্ষেত্রে। ফ্ল্যাট ওরা ভেবেছিল যে কিনে নেবে, কোনো ফ্ল্যাট পছন্দ করতে পারেনি। ইভেন এরকমও হয়েছে যে একটা ফ্ল্যাট আর কি নতুনই, সেই ফ্ল্যাটটার সব কিছু খুব ভালো, এবার ওনার যে সে বিদেশে থাকে তার সাথে যোগাযোগ হয়েছে, সে ফ্ল্যাটটা বেচেও দেবে, মানে নতুন ফ্ল্যাটই বলা যেতে পারে, সে 1-1.5 বছর হয়েছে হাতে পেয়েছে, সমস্ত কিছু রেডি। কিন্তু হঠাৎ করে সেই মানে আর কি মালিক, সে হঠাৎ করে বলেছে না আমি ফ্ল্যাট এখন বেচবো না, ঠিক করেছি। অথচ তার আগে কথাবার্তা হয়ে গেছে, উকিলকে দিয়ে পেপারস দেখানো হয়ে গেছে, সেটার জন্য একটা পয়সা খরচা হয় উকিলকে দিয়ে পেপার ভেরিফাই করাতে, সব হয়ে গেছে, সব অল কমপ্লিট। তারপরে বলছে না হবে না। তো ও বুঝতে পারে যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে, কারণ ওরা যখন সাউথে ছিল তখনও ওরা অনেক স্ট্রাগল করেছে, কিন্তু এরকম পদে পদে এত সমস্যা ওদের জীবনে কোনোদিন আসেনি। আর সমস্যা আসতেই পারে, সেটার একটা প্রপার কারণ থাকবে, সেটার একটা প্রপার সমাধান থাকবে, কিন্তু এক্ষেত্রে ওরা দুজনেই দেখছে যে কোথাও কিছু হচ্ছে না। আর ওর যে বর, মন্দিরার বর, উনিও কিন্তু বুঝতে পারছেন যে একটা সমস্যা হচ্ছে বা এমন একটা কিছু হচ্ছে যেটা হওয়ার কথা নয়, খুব আনইউজুয়াল একটা ব্যাপার। কিন্তু ওই যে বলে না মানুষ অনেক সময় সব কিছু চোখের সামনে দেখে কিন্তু বিশ্বাস করতে চায় না, স্বীকার করতে চায় না। তো তখন মন্দিরা ভাবলো না, এইভাবে চলা যাবে না, কিছু একটা করতে হবে। এবার কি করবে,
মানে ওরা 7 মাস আর কি রয়েছে, 11 মান্থস অবধি ওদের এগ্রিমেন্ট আছে। তো ওর হাজব্যান্ড বললো যে দেখো এত তাড়াতাড়ি মনে হচ্ছে আমরা ফ্ল্যাট পাবো না, তো আরও 1 বছর জন্য আমরা ফ্ল্যাট মানে কাগজপত্র এক্সটেন্ড করি, এই ফ্ল্যাটে আমাদের অন্তত মনে হচ্ছে আরও 1 বছরটা থাকতে হবে, মানে ওদের 11 মাস তারপরে আরও 1 বছর। তো সেই মতো আবার এগ্রিমেন্ট এক্সটেন্ড হলো, 1 বছর নেওয়া হয়েছে, তোরা 8 মাস হয়েছে এখানে এসেছে। এবার মন্দিরা ভাবছে যে না, আমি এটা আমার মনের ভুল, নাকি আমি বেশি কিছু ভাবছি সেরকম কিছু, নাকি সত্যি সত্যি এই ফ্ল্যাটটার মধ্যে কিছু আছে, এটা আমাকে কনফার্ম হতে হবে। এবার ও কি করেছে, ও এখানে একটা বুদ্ধি করে মন্দিরা। আর ও কি করেছে, ওর বরকে পুরো কথাটা বলে যে আমি এরকম এরকম ভাবছি, আমার মনে হচ্ছে ফ্ল্যাটে কিছু একটা গন্ডগোল আছে, আমার 6th ফ্লোরে একজন কাকিমার সাথে কথা হয়েছে, তিনি আমাকে এরকম এরকম বলেছেন। তো ওনার হাজব্যান্ড বলছে দেখো ব্যবসার ক্ষেত্রে এরকম লস প্রফিট সবই হয়, আর উনি তো এটা বলেছেন তোমাকে যে উনি পুরোপুরি জানেন না বিষয়টা, আর কার ব্যবসার ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে সে তো এটা বলে বলে বেড়াবে না, হতেই পারে পুরোটা হয়তো বানানো কথা। ও বললো যে দেখো আমাদের এই বিষয়টা মানে আমাদেরকে নিশ্চিত হতে হবে। তো দুজনে মিলে তখন প্ল্যান করলো যে দুজনে মিলে ঘরটাকে খুব সুন্দর করে গোছাবে, প্রত্যেকটা জিনিস জায়গায় জায়গায় রাখবে, এবং দুজনেই দুজনকে বলবে যে তারা কী কী মানে কে কোথায় কোন জিনিসটা রেখেছে। এবং প্ল্যান যেটা মন্দিরা প্ল্যান করে, মানে ও আর কি মনে মনে চিন্তা করে যে আমি যে যে জিনিসগুলো যেখানে যেখানে রেখেছি এবং আমার বর যেখানে যেখানে রেখেছে সেই জিনিসগুলোকে এইভাবে রেখে আমরা উইকেন্ডে বেরিয়ে যাব। আমরা যদি এসে দেখি যে জিনিসপত্র অগোছালো হয়ে আছে বা কিছু একটা এমন ঘটেছে যেটা ঘটা উচিত নয়, তাহলে আমরা বুঝে যাব যে কিছু একটা বাড়ির মধ্যে সমস্যা আছে। এবার তোর হাজব্যান্ড বলতে তুমি বোকা বোকা কথা কেন বলছো, আমরা যদি জিনিসটা জায়গায় জায়গায় রেখে যাই ওরকমভাবে কি কখনো জিনিসপত্র চেঞ্জ হয়? তো মন্দিরা বলছে না না দেখো, আমরা রেখে যাই, আমার মনে হচ্ছে যেভাবে সোফাটা আমাদের ভেঙে গেছিলো কিছু তো একটা এদিক ওদিক হবেই। তো মন্দিরা তো একদম নিশ্চিত যে কিছু না কিছু ঘটবেই, তো জিনিস ওরা পুরো ঘর দৌড় গুছিয়ে ওরা উইকেন্ডে বাড়ি চলে যায়, ওদের আর কি বাপের বাড়ি শ্বশুর বাড়ি চলে যায়। উইকেন্ড কাটিয়ে এসছে, এসে দেখছে যে ফ্ল্যাটের সমস্ত জিনিস একদম টিপটপ আছে, মানে যেভাবে ওরা রেখে গেছিলো সেভাবেই আছে, কোনো জিনিস এদিক থেকে ওদিক হয়নি। এবার ওর হাজবেন্ড তো বলছে যে দেখো তো তুমি কি পরিমাণ মনের ভুল তোমার ভাবো, তুমি এখন আজকের যুগে, এটা 2024-এর ঘটনা, বলছে তুমি 2024-এ দাঁড়িয়ে তুমি এরকম ভাবনা চিন্তা ভাবছো যে কোনো ভৌতিক কার্যকলাপ আছে? দেখো তো সমস্ত ঘরের জিনিসপত্র সব ঠিকঠাক আছে, দেখো তুমি কত ভুল ভাবো। তো ওকে অনেক কিছু বললো এবং ও খুব অবাক হয়ে গেল, এবং ও নিজে মনে মনে মন্দিরা ভাবে যে সত্যিই কি তাহলে আমি ভুল ভাবছিলাম? এটা তো ঠিকই, আজকের এই 2024-এ দাঁড়িয়ে আমি কি করে এক্সপেক্ট করতে পারি যে একটা বাড়ির মধ্যে কিছুর একটা এফেক্ট থাকবে, সেই জিনিস তার জন্য জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাবে? সত্যি তো এটা তো বোকা বোকা ব্যাপার হয়ে গেল, এরকম তো হয় না। এবার ও পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে বাড়িতে কোনো দোষ নেই, ওরকম কিছু নেই, পুরোটাই ওর মনের ভুল। এবারে ঠিক দুদিন পরে দুদিন পরে কিছু একটা ওর কাজ ছিল, তো সেই জন্য মন্দিরে একটু সকাল সকাল ওঠে, তখন ওর হাজবেন্ড ঘুম থেকে ওঠেনি, সময়টা হচ্ছে সকাল 4:30। ও বাথরুম যায়, বাথরুমে থেকে বেরিয়ে ও রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে ও রান্নাঘরের বেসিনে একটা অদ্ভুত জিনিস পায়, যে জিনিসটা দেখে ও প্রথমে না মানে ওর গাটা শিরশিরিয়ে ওঠে। ও দেখে মানুষের সামনের দিকের যে বড় বড় যে দুটো দাঁত থাকে ঠিক সেরকমই দুটো দাঁত, মনে হচ্ছে যেন কেউ মানে দাঁতটাকে খুলে ওই বেসিনের মধ্যে ফেলেছে, দুটো দাঁত, এবং সেই দাঁতের পুরো মানে একটা দাঁত যতটা আমাদের বাইরে বেরোনো থাকে মাড়ির মধ্যেও কিন্তু বেশ কিছুটা অংশ থাকে, সেটা আপনারা সকলেই জানেন। তো ওই রকম দুটো দাঁত দেখতে পায়, এবং এটা দেখে ওর গাটা শিরশিরিয়ে ওঠে, এবং ওর সঙ্গে সঙ্গে বাথরুম থেকে চিৎকার করে বেরিয়ে ওর হাজব্যান্ডকে ডেকেছে। এবার ওর হাজব্যান্ডও ধরপড়ি উঠে পড়েছে, বলছে কী হয়েছে? ও বলছে যে তোমার কি দাঁতে কোনো সমস্যা হয়েছে কিছু, তুমি কি রাতে উঠেছিলে? ওর হাজব্যান্ড বলছে না আমি উঠিনি, আমার দাঁতে তো কোনো সমস্যা নেই। তখন ও বলছে দেখো বেসিনে কী জিনিস। তো বেসিনে ওর হাজব্যান্ডকেও নিয়ে গেছে দেখাতে, তোর হাজব্যান্ডও গিয়ে দেখছে ওরকম দুটো বড় বড় মানুষের দাঁতের মতো দুটো দাঁত পড়ে রয়েছে। এবার ওরা দুজনেই এটা দেখে না প্রথমবারের জন্য ওর হাজব্যান্ডও খুব অবাক হয়ে যায়, এবং দাঁতটা পুরো টাটকা, একটা মনে হচ্ছে যেন একটু একটু রক্ত টাইপের লেগে রয়েছে, এরকম দুটো দাঁত পড়ে রয়েছে।
ওর হাজবেন্ডও ভাবছে যে দাঁত কোথা থেকে এলো, এরকমভাবে দুটো দাঁত ওরকম পড়ে থাকতে পারে নাকি, এটা তো মানে ভীষণ অড ব্যাপার। এবার ওরা অনেক কিছু চিন্তা করলো, অনেক রকমভাবে লজিক খাটানোর চেষ্টা করলো যে দাঁতটা কিভাবে পড়ে থাকতে পারে, কিন্তু কোনোভাবেই এটা লজিক কিন্তু ওদের কারোর মাথায় এলো না। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে, এবং যেটা সব থেকে বাজে ব্যাপার, সেটা হচ্ছে যে ওদের কিন্তু ওই যেদিন ওই দাঁতটা আর কি ওরকমভাবে দেখলো, ঠিক সেদিনই সন্ধেবেলা ওর মানে মন্দিরার নিজের অ্যাকাউন্ট থেকে, ও কিন্তু কোনোরকম কোনো ট্রানজাকশান করেনি, কিচ্ছু না, হঠাৎ করেই ওর মোবাইলে একটা মেসেজ আসে যে ওর যে ডেবিট কার্ড রয়েছে সেই ডেবিট কার্ডটা ইউজ হয়েছে, এবং ওর ডেবিট কার্ড ওর কাছে। এবার ওর মেসেজটা দেখুন, যখনই ফট করে একটা মেসেজ আসে সঙ্গে সঙ্গে তো আমরা রিড করতে পারি না, আমরা অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি, তো ও মেসেজটা আসা 10-15 মিনিট পরে রিড করে মেসেজটা। এবার রিড করার পর ওর একটুখানি অবাক লাগে যে আমি তো কোনো কিছু করিনি, এবং ও তখন একটা কাজে এতটাই বিজি ছিল, খুব সম্ভব ও যেটা লিখেছে যে ও ট্রাভেল করছিল, বাড়ি আসছিল। এবার বাড়িতে এসে যখনই ও ব্যাগটা রেখেছে, ব্যাগটা রাখার পরেই না ওর মানে ওর একটা কিছু ফিলিংস হয়, এবং সঙ্গে সঙ্গে ওর ব্যাংকের অ্যাকাউন্টটা যখন চেক করে, ও সঙ্গে সঙ্গে দেখতে পায় যে ওর অ্যাকাউন্ট থেকে প্রায় 50,000 টাকা স্ক্যাম হয়ে গেছে, 50,000 টাকা। এবং সেই জায়গায় ও হতভম্ব হয়ে যায় যে যখন মেসেজটা আসে ঠিক তার 1 মিনিটের মধ্যেই টাকাটা স্ক্যাম হয়েছে। এবার সঙ্গে সঙ্গে ওর অ্যাকাউন্টের কার্ড ফার্ড ব্লক করা, ফোন টোন করা, সমস্ত কিছু করে, এবং অনেক কিছু মানে সাইবার যে যেখানে আর কি এই ধরনের ফ্রড ট্রড হয় সেখানে গিয়ে ওরা জানায় যে ওদের সাথে এরকম হয়েছে, কিন্তু কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, ও কিচ্ছু জানতে পারে না। এবং এই যে একটা মোটা রকমের টাকার আর্থিক একটা স্ক্যাম হলো ওর সাথে, এবার ওর মানে নিশ্চিত হয়ে যায় যে কিছু তো একটা এই বাড়িটার মধ্যে ফ্ল্যাটের মধ্যে গন্ডগোল আছেই আছে। এবার ওর হাজব্যান্ডকেও বলছে যে দেখো, তোমাকে আমি বহুদিন থেকে বলছি, তুমি কিছুতেই ব্যাপারটাকে বিশ্বাস করছো না। আর আজকে যে ঘটনাটা ঘটলো, মানে সকালবেলা এরকমভাবে দাঁত পাওয়া, সেই দাঁত দুটো কোথা থেকে এসছে, কার দাঁত, কিছুই বোঝা যাচ্ছে না। আর ফ্ল্যাটের দরজা জানলা সব বন্ধ থাকে, কোথা থেকে কে কি ফেলবে, এটা তো সম্ভব নয়। এবার এই ঘটনাটা ও বড় বুঝতে পারে যে সত্যি এটা তো কোনোভাবে কোনো লজিক দিয়ে মেলানো যাচ্ছে না, এবং সেই দিনই ওর সাথে আর্থিক মানে প্রতারণাটা হলো। এবার দেখুন, অনেকের সাথেই আর্থিক স্ক্যাম এগুলো হচ্ছে আজকাল, এত বেশি বেড়ে গেছে, এগুলো অনেকেই এগুলো শিকার হচ্ছে। কিন্তু একটা মানুষের সাথে যখন এগুলো হয় না, তখন মানে বেশ কিছুদিন ধরে ওদের সাথে, বেশ কিছু মাস ধরে ওদের সাথে এরকম ঘটনা ঘটছে, জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাচ্ছে, টাকা পয়সা এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর ওই ঘটনাটা শোনার পর থেকে মন্দিরার মনে কিন্তু একটা অদ্ভুত খটখটানি ছিল, এবং সেটা আরও বেশি মানে বুঝতে পারেও যখন এই ব্যাপারটা হয়। তখন মন্দিরা বলছে যে না, এই ফ্ল্যাটে আর আমাদের থাকা যাবে না। এবার ওর হাজব্যান্ড বলছে যে এত তাড়াতাড়ি আমরা কোথায় ফ্ল্যাট পাবো, এবং আমরা আমাদের এগ্রিমেন্টটাকে আরও এক্সটেন্ড করেছি, কারণ আমাদের ইচ্ছে ছিল আমরা ফ্ল্যাট নেব, সেসবও কিছু এখনো অবধি হয়নি, তুমি কি করে বুঝছো যে মানে তখন ওর হাজব্যান্ড আর কি বলছে যে দেখো, এগুলো হয় অনেক সময়, আমরা রিপোর্ট করেছি, নিশ্চয়ই ব্যাংক থেকে বা সাইবার সেল থেকে হয়তো আমরা কোনো কিছু একটা আমাদের হয়তো রিমেডি আমরা পেলেও পেতে পারি। তো ও বলছে না, এই ফ্ল্যাটে নিশ্চয়ই কিছু ঘটনা আছে, যার জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটছে, নালে আমরা একে অপরকে এতদিন থেকে চিনি, এতদিন ধরে জানি, আমরা কেউই এত অগোছালো নেই, জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায়, জিনিসপত্র অনেক সময় মাটিতে পড়লে আর খুঁজে পাওয়া যায় না, এগুলো কেন হবে? এবার দেখুন, একটা নামজাদা লোকের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটাও বেশ সুন্দর, সেই ফ্ল্যাটে লোকজন থাকতো, একটা ভালো আবাসনের ভিতরে সেই ফ্ল্যাটটা, মানুষ যতই যাই হোক না, এগুলো না মানে ফট করে কেউ মেনে নিতে পারে না। আর ওদের মতো মানুষ যাদের ভূত প্রেত এইগুলো নিয়ে কোনো বিশ্বাসই ছিল না, তাদের পক্ষে এগুলো মানা কিন্তু খুব কষ্টে। তোর হাজবেন্ড বললো যে দেখো, আমরা ফ্ল্যাট খুঁজতে পারি ভাড়ার জন্য, কিন্তু এক্ষুনি হয়তো কিছু আমরা পাবো না, আর একটা ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে জিনিসপত্র নিয়ে মুভ করা মানেও একটা ঝামেলা। তোর হাজবেন্ড বলে যে দেখো, আমরা বরং ফ্ল্যাট কেনার দিকেই বেশি কনসেন্ট্রেট করি, তাহলে আর আবার আমাদেরকে কিছু মাসের জন্য বা 1 বছরের জন্য আমাদেরকে তাহলে রেন্টে যেতে হবে না, কষ্ট করে এখানেই আমরা থেকে যাব। কিন্তু ঘটনা হচ্ছে যে এই জিনিসগুলো যখন হয়, তো এই মন্দিরা এবং ওর হাজবেন্ড এরা কিন্তু কেউই তাদের নিজেদের বাড়িতে এই কথাগুলো কখনো জানায়নি। কিন্তু এবার ওদের এতটাই খারাপ লাগে এবং ওরা এটা নিয়ে এতটাই বেশি চিন্তিত হয়ে পড়ে, তো ওরা ভাবে যে ওদের বাড়ির লোককে জানাবে। তো মন্দিরা ওর হাজবেন্ড দুজনেই
তাদের বাড়িতে জানায়, এবং বাড়িতে জানার পরে তারাও কিন্তু খুব অবাক হয়ে যায় এবং বলে তোরা এতদিন কেন বলিসনি। তো মন্দিরার শ্বশুর শাশুড়ি, তারপরে ওর নিজের বাবা মা সবাই বলে যে তোরা একটা কাজ কর, তোরা কিছুদিন বাড়িতেই থাক, জিনিসপত্রগুলো কোনোভাবে কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা রাখার ব্যবস্থা করি, তোরা বাড়ি থেকেই অফিস যাতায়াত কর, ওই বাড়িতে আর থাকিস না। এভাবে এতটা ক্ষতি হয়ে যাচ্ছে যখন বুঝতে পারছিস, আর এরকম ঘটনা যখন ঘটেছে, কিন্তু আবার ওই জিনিসপত্রকে একটা জায়গায় রেখে আসাটা সেটাও একটা সমস্যার। তো ওরা তখন না মানে এতটা একটা বাজে কন্ডিশনের মধ্যে পড়ে গেছে, ওরা বুঝতে পারছে যে ওই বাড়িটা থাকা ওদের পক্ষে ঠিক হচ্ছে না। আচ্ছা, এখানে একটা জিনিসও মন্দিরে মেনশন করেছে যে ওর এবং ওর হাজবেন্ড যথেষ্ট ভালোভাবে খাওয়া দাওয়া মেনটেন করতো, মানে খুব বেশি স্পাইসি খাবার খাওয়া, খুব রাত করে খাবার খাওয়া, এগুলো ওরা করতো না। বাট স্টিল এই কলকাতায় এই ফ্ল্যাটটায় আসার পর থেকে ওদের কিন্তু হেলথ ডিটোরিয়েট করতে থাকে, মাঝে মধ্যেই পেট খারাপ হচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। এবার প্রথম প্রথম ভেবেছে ওরা যে আগে সাউথ ইন্ডিয়ায় থাকতো, সেখান থেকে এখানে এসছে, হয়তো অনেক কিছু চেঞ্জেস হয়েছে, জল বাতাস চেঞ্জ হয়েছে, হয়তো সেই জন্য ওদের হয়তো স্যুট করছে না। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলো যে যখন 2-3 মাসও কেটে গেল, তারপরেও ওদের এই সেম সমস্যা আছে এবং সমস্যা আরও গুরুতর হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, তখন বুঝতে পারে যে ওদের সত্যি এটা স্যুট করছে না। কিন্তু ওই যে বললাম, প্রথম দিকে ওরা কিন্তু ব্যাপারটাকে এইভাবে দেখেনি, এইরকম অ্যাঙ্গেল থেকে দেখেনি, ভেবেছে হয়তো ওদেরই ফুড হ্যাবিটসে চেঞ্জ হয়েছে, বা ওখানে একরকম খাওয়া দাওয়া করতে এখানে হয়তো মানে কিছু চেঞ্জেস এসেছে, সেই জন্য হয়তো ওদের শরীর নিতে পারছে না। বাট যেটা মন্দিরা মেনশন করেছে ইমেলে, যে ওরা যখন সাউথ ইন্ডিয়ায় থাকতো তখন কিন্তু ওরা বেশি বাইরের খাবার খেত, বাট কলকাতাতে আসার পরে যখন ওদের এরকম পেটের সমস্যা, শরীর খারাপ শুরু হয়, ওরা অনেক বেশি ঘরের খাবার খাচ্ছে, খুব কম স্পাইসি খাবার খাচ্ছে, বাট স্টিল ওদের কিন্তু মাঝে মধ্যেই শরীর খারাপ লেগেই থাকতো। মানে আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি, দুরকম ক্ষতি বলতে পারেন ওদের সাথে কিন্তু এই ফ্ল্যাটটা ঢোকার পর থেকে হওয়া শুরু হলো। এবার ওরা তো বুঝতে পারছে না এই অবস্থায় কি করবে। তো এরপরে মন্দিরা যেটা করে সেটা হচ্ছে, ওর ব্যাঙ্গালোরে একজন বান্ধবী ছিল, ওর থেকে একটু সিনিয়র, তো সেই বান্ধবীকে ও সমস্ত ঘটনাটা বলে। এবং ওই বান্ধবীটা না, মানে ওর যে বান্ধবী আর কি ছিল, সে মানে ভীষণ পজিটিভ মাইন্ডের একজন মানুষ, এবং ও যখনই কোনো বিপদে পড়তো ওর সাথে আর কি, মেয়েটা খুবই ভালো, এবং ওর সাথে কানেক্ট হলে কিছু না কিছু মেয়েটা আর কি খুব ভালো কথা ওকে বলতো। আর ও তখন ভাবলো যে ওকে সমস্ত কথাটা বলি, হয়তো ও আমাকে কোনো রকমভাবে একটু সাহায্য করতে পারে। তো সব কথা বলে, তো তখন মানে মন্দির আর কি বলতে চাচ্ছে এটা কি আমার মনের ভুল, আমি কি ভুল ভাবছি। তো তখন ওই মেয়েটি নাকি এক কথায় বলে যে না, তুমি মোটেও ভুল ভাবছো না, এবং ওকে বলে যে তুমি যদি চাও, মানে ওদের ওখানেই মানে ব্যাঙ্গালোরেই একজন খুব নামকরা একজন শাস্ত্রী জি আছেন, তো বলছে যে তুমি তার সাথে একবার কনসাল্ট করতে পারো। তো তখনও বলছে যে মানে উনি ব্যাঙ্গালোরে বসে আছেন, উনি আমার এখানে কলকাতায়, উনি কি করে আমাকে হেল্প করবেন। বলছে তুমি একবার কথা তো বলো, আমি তোমাকে ইমেল আইডি দিচ্ছি, ফোন নাম্বার আমি দিচ্ছি, ফোনও করতে পারো, ইমেলও করতে পারো, তুমি দেখো তোমাকে কি বলে। এবার ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলোর প্রতি না মানে মন্দিরা বা মন্দিরার বর কারোরই কিন্তু কোনো বিলিফ ছিল না, এবং সেই জন্য মন্দিরা ওই বান্ধবীর সাথে যোগাযোগ করে বা এত কথা যে ওদের মধ্যে হয় সেটা কিন্তু মন্দিরা ওর হাজবেন্ডকে না জানিয়ে করে। যাই হোক, তো ওরকম বলেছে। এবার বলার পরে ও সমস্ত ফোন টোন করে এবং ফোন করে সমস্ত ডিটেল ইমেল করে পাঠায়। তো ইমেল করে পাঠানোর পরে ওই শাস্ত্রীজি যিনি ছিলেন তিনি বলেন যে আপনি আমাকে বাড়ির একদম এক্স্যাক্ট লোকেশানটা পাঠান, মানে একদম কোন লোকেশান আছে সেই লোকেশানটা পাঠাতে হবে, এবং তার সাথে ওদেরকে দু একটা ছোটোখাটো জিনিস বলে আর কি। তো উনি বলেন যে মানে উনি ইমেলেই আর কি বলেছিলেন যে তুমি বাড়িতে কোনো ঠাকুরের মন্দিরে ছুঁয়ে রাখা কোনো ওই যে ঠাকুরের যে কাপড়গুলো হয় না, যে ওই ওড়নার কাপড়গুলো হয়, বলেছে ওইগুলো একটা ঘরে রাখতে। আর বলেছে যে এই কদিন মানে যদি কোনো ননভেজ বাড়িতে আসে, সেই ননভেজটা মানে খাওয়া দাওয়া করে একদম পরিষ্কার করে রাখতে। দেখবেন অনেক বাড়িতে মানে ননভেজ খাওয়া হয়, এঁটো কাটোর অতটা বিচার বিবেচনা থাকে না, যেখানে সেখানে রাখা হয়, সেই জায়গাটা প্রপার পরিষ্কার করা হয় না। তো উনি বলেন যে আপনারা যেরকম খাওয়া দাওয়া করেন করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু দেখবেন ঘরে যেন কোথাও কোনো ননভেজ আইটেম রাখা হলে সেটা যেন প্রপারলি ক্লিন করে রাখা হয়, আর ফ্রিজের মধ্যে থাকতে পারে, কোনো অসুবিধে নেই। তো মন্দিরা সেরকম করে,
এবং এরপরে 5-6 দিন কেটে যায়, ওনার দিক থেকে আর কোনো ইমেল আসে না। তো মন্দির ওই বান্ধবীটার সাথে আবার যোগাযোগ করেছে। তো উনি বলছে যে দেখো, আমি তো স্পেশালি এনার কাছে কোনোদিনও যাইনি, কিন্তু আমি শুনেছি ইনি খুব ভালো রিমেডি করেন, এবং উনি কিন্তু চটজলদি কিছু করতে পারেন না। মানে ওনার নির্দিষ্ট টাইম আছে, কোনো একটা তিথিতে হয়তো উনি কোনো কাজ করেন, মানে কেউ যদি ওনার কাছে এসে বলে যে আমার কালকের মধ্যেই একটা সমস্যার সমাধান করে দিতে হবে, সেটা হয়তো হবে না। কারণ উনি ওনার টাইম নেন এবং উনি বলেই দেয় যে আমি যদি এই কাজটা করি, আমার এই কাজটা করতে এইরকম টাইম লাগবে। তো সিম্পলি উনিও কিছু বলেনি, এবং মন্দিরাদের তো ওরকমই, যেরকম চলছে সেরকমই। কোনো কোনো দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, কোনো কোনো দিন মানে টাকা পয়সা বেশি, হুটহাট করে কোনো কিছু ঘরে ভেঙে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, জিনিসপত্র সারাতে হচ্ছে, আরও পয়সা লাগছে, এরকম চলছে। ইন দ্য মিন টাইম ওর কাছে একটা মেল আসে, ওই শাস্ত্রীজির তরফ থেকে একটা মেল আসে, এবং সেই মেলে মানে ভাবুন যে আমরা আমাদের আশেপাশে অনেক এরকম দেখেছি, ইন্ডিয়াতে যেরকম প্রচুর আছে যারা দাবি করে যে তাদের কাছে অনেক শক্তি আছে, অনেক ক্ষমতা আছে, তারা অনেক কিছু করতে পারে, কিন্তু আদতে দেখা যায় যে তারা শুধুমাত্র আশা দেখিয়ে, মানুষকে একটা পজিটিভ জিনিস আশা দেখিয়ে টাকা পয়সা নেয়। কিন্তু এই যে শাস্ত্রীজি ছিল, তিনি কিন্তু খুব সামান্য টাকারই কাজটা করেছিলেন। যাই হোক, তো মন্ত্রীরা যেটা লিখেছে ইমেলে, যে শাস্ত্রীজি পরিষ্কার বলেন যে উনি যেটা বুঝতে পারছেন, তার সাথে ঘরের কিছু ছবি পাঠাতে বলেছিল। তো উনি ওই লোকেশান দিয়ে, ঘরের ছবি টবি দেখে উনি ওনার যে সাধনার, দেখবেন একটা মানুষ যখন খুব ভালো পরিমাণে সাধক হয় না, তখন খুব ভালো মানের একজন সাধক হয়, যার সাধনা যখন উচ্চ মার্গে থাকে, তখন কিন্তু সে অনেক কিছু করতে পারে, সে কিন্তু অনেক কিছু জানেও। তো এক্ষেত্রে যেটা হলো যে ওই সাধু মানে শাস্ত্রীজি বলেন যে আমি এখানে গণনা করে যেটা দেখলাম, তোমরা এখন যে এই মুহূর্তে যে ফ্ল্যাটে রয়েছো, এই ফ্ল্যাটের মধ্যে তোমাদের থাকা একেবারেই উচিত না। তোমরা যতদিন এখানে থাকবে, ততদিন তোমাদের কিন্তু শরীরও ভালো যাবে না, এবং তোমাদের আর্থিক মানে উন্নতি তো হবেই না, উল্টে অবনতি হতে পারে, এক্সট্রা খরচা হয়ে যাবে, এগুলো কিন্তু হবে। এবার এটা যখন ওরা মানে ও যখন শুনলো মন্দিরা, ওরা বলছে যে কেন এই ফ্ল্যাটটা, তখন বলেছে যে এরকম একজন খুব নামকরা একজন অভিনেতার এটা ফ্ল্যাট। তখন উনি বললেন যে সেটা ফ্ল্যাটটা যারই হোক, কিন্তু উনি বললেন যে আমি যেটা মানে উনি ওনার ক্যালকুলেশন করে ছক কষে উনি যেটা দেখেছেন, যে এই ফ্ল্যাটটার মালিক যে, অর্থাৎ ওই যে অ্যাক্টার, তো সেই অ্যাক্টারেরই কোনো একজন খুব কাছের কেউ, খুব কাছের কেউ, মানে ওনার চেনা পরিচিতের মধ্যে, এবং এমনই সে চেনা পরিচিত যে হয়তো ওনার আত্মীয়ের মধ্যে আছে, সে এই ফ্ল্যাটটায় মানে তার সাথে হয়তো ওই অ্যাক্টারের কোনো ভাবে হয়তো কখনো কোনো কিছু নিয়ে ক্ল্যাশ হয়েছিল, কিছু হয়তো সমস্যা হয়েছিল। তো সেরকম কোনো কারণের জন্যই হোক, সে এই ফ্ল্যাটের মধ্যে মানে কোনো একজন নিম্নগোত্রীয় কোনো সাধক বা তান্ত্রিককে ধরে, মানে দেখবেন অনেকের না মানে শুনে থাকবেন যে অনেক অনেক বড়লোক হয়, সব কিছু ঠিকঠাক থাকে, হঠাৎ করে সব কিছু কোল্যাপস করে যায়। হয়তো তারা ভালো, তারা হয়তো কোনো ভুল টুল কিছু করেনি। তো এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু হয়, সেটা হচ্ছে যে কোনো নিম্নমার্গের সাধক বা তান্ত্রিককে দিয়ে অনেকেই করে, মানে একটা মানুষের অর্থ দেখে বা তার যশ প্রতিপত্তি দেখে তাকে ক্ষতি করার চেষ্টা করে, এবং তার আর্থিক দিকটা যাতে একেবারে খারাপ হয়ে যায়, সেই জন্য তার বাড়ির মধ্যে কোথাও একটা এমন কিছু রেখে আসে যেখানে সেই নেগেটিভ অরাটা কিন্তু থেকে যায়। এবার দেখুন, ওই অভিনেতা ওইখানে থাকতেন, উনি ফ্ল্যাটটা কিনেছিলেন ঠিকই, কিন্তু উনি নিজে কখনোই পার্মানেন্টলি ওখানে থাকেননি। কেনার পরে কিছুদিন উনি ওখানে ছিলেন, খুবই সামান্য কিছুদিন, তারপর থেকেই উনি, ওনার কি মনে হয়েছে সেটা কেউ জানে না, বাট উনি তারপর আর থাকেননি, উনি ভাড়া দিয়েছেন। এবার তারপরে ওইখানে থাকতে এসেছিল ওনারই একজন আত্মীয়, এবং তারও কিন্তু আর্থিক ক্ষতিও, সেটা কিন্তু মন্দিরা ওদের নিচে 6th ফ্লোরে যে কাপল থাকে তারা কিন্তু ওনাকে বলেছিল। এবার উনি বলছেন যে এই ফ্ল্যাটে যদি মানে ওই জিনিসটাকে যতদিন অবধি ওই ফ্ল্যাটে জিনিসটা থাকবে, তো ততদিন কিন্তু এই ফ্ল্যাটে যে থাকবে বা যারা থাকবে, মানে ওই অভিনেতার উদ্দেশ্যে এই মানে খারাপ কাজটা করা হলেও ওনার উপরে যদি প্রভাব নাও পড়ে, যে থাকবে তার উপরেই কিন্তু এটার একটা চরম খারাপ প্রভাব পড়বে, এবং তার আর্থিক, শারীরিক সব দিক থেকে তার একটা, তার ডিটোরিয়েশন হবে।
তো তখন উনি এটাও নাকি বলে দিয়েছিলেন যে সেই জিনিসটা কোথায় আছে। তো যখন জিজ্ঞেস করা হয় যে কোথায় আছে, ও জিজ্ঞেস করেছিল, তো তখন মন্দিরাকে বলে যে মেন ওদের যে ঘর, মানে হল ঘরটা যে বড় সামনে ঢুকতেই, বলছে সেখান থেকে বেডরুমে যাওয়ার দিকে যে দরজাটা রয়েছে, যেহেতু ঘরটা খুব সুন্দর করে ইন্টেরিয়র ডেকোরেশন করা রয়েছে, তো ওপরে না একটা পেলমেট মতো জায়গা রয়েছে, দরজার উপরে ছোট ছোট শোপিস সাজানোর জন্য একটা পেলমেট মতো জায়গা করা রয়েছে, এবং বলছে ওইখানেরই কোনো একটা জায়গায় এমন কিছু একটা ঢোকানো আছে যেটা কেউ, মানে ওই নিম্ন মার্গের তান্ত্রিক দ্বারা ওনাকে ক্ষতি করার জন্য বা বান মেরে আর্থিক এবং শারীরিক যাতে ওনার অবনতি হয় সেজন্য ওটা ওখানে ঢোকানো আছে। এবার যে কাজটা করেছে সে হয়তো ভেবেছিল যে উনি এইখানেই হয়তো থাকবেন, নতুন ফ্ল্যাটটা কিনেছে ওর এখানে থাকবেন, তো সে ওইখানে কাজটা করে বেরিয়ে গেছে। কিন্তু যিনি অভিনেতা তিনি ওখানে কিছুদিন ছিলেন বটে, কিন্তু কোনো কারণে তিনি আর সেখানে কন্টিনিউ করেননি। উনি ভাড়া দিয়েছেন এবং কোনো ভাড়াটেই কিন্তু ওখানে খুব বেশি দিন থাকতে পারেনি। 5 বছরের মধ্যে উনি কিছুদিন নিজে ওখানে ছিলেন, তারপরে কিছুদিন ফ্ল্যাটটা ফাঁকা পড়েছিল, তারপর থেকে 2টো ভাড়াটে এসেছে, তারা বেশি দিন থাকেনি। ওনার নিজের এক আত্মীয় এখানে এসে ছিল, তার ব্যবসায় বিশাল লস হয়েছে, সে চলে গেছে, এবং তারপরেই মন্দিরা আর ওর হাজবেন্ড এসে থেকেছে। তো মন্দিরা তো সব শুনে টুনে খুব অবাক হয়ে গেল, তো ওর হাজবেন্ডকে জানালো। ওর হাজবেন্ড বলল যে দেখো, মানে যে কথাগুলো তোমাকে বলেছে এগুলো খুব ভুল কথা তো নয়, কারণ আমরা এই বাড়িতে আসার পর থেকে আমাদের অনেক আর্থিক ক্ষতি হচ্ছে, তো বোঝাই যাচ্ছে যে এখানে একটা কিছু গন্ডগোল রয়েছে। তো ওর হাজবেন্ড বলে যে ঠিক আছে, আমি মানে যার মারফত আর কি ওরা, মানে ওটা তো আর অভিনেতার সাথে তো ডাইরেক্ট ওদের ডিল হয়নি, একজনের মারফত ওরা এই ফ্ল্যাটটা পেয়েছিল, তো তাকে বলছে আমি তাকে জানিয়ে দিচ্ছি যে আমরা কিছু কারণবশত আমরা এই এগ্রিমেন্টটা কন্টিনিউ করতে পারবো না। এবার যার মাধ্যমে কাজটা হয়েছে সে তখন বলছে না, আপনারা তো এগ্রিমেন্ট নতুন করে সাইন করেছেন, তাহলে আপনাদেরকে 2 মাসের ভাড়া দিয়ে আপনাদেরকে ফ্ল্যাটটা ছাড়তে হবে। এবার মন্দিরে বলছে এটা আবার কেমন কথা, আমাদের সত্যিই সমস্যা হচ্ছে তাই আমরা ছাড়ছি, 2 মাসের ভাড়া এক্সট্রা দেবো, প্লাস ক্লিনিং চার্জের বাবদ ওরা অনেক টাকা নিচ্ছে, রং ঠং সেসবের টাকাও নিচ্ছে, তারপরেও আরও 2 মাসের ভাড়া আমরা কেন দেবো। তো যাই হোক, তো তখন মন্দির আর ওর হাজবেন্ড বললো যে আমরা একবার মালিকের সাথে কথা বলতে চাই। তো সে তো বলছে না, উনি একটার মানুষ, উনি আদৌ এখানে আছেন কি নাকি বিদেশে আছে শুটিংয়ের জন্য সেটা তো বলতে পারবো না। তো তারপরে অনেক কষ্ট করে ওরা আরও 1 মাস ওখানে থাকে, এবং অনেক চেষ্টা করে ওই অভিনেতার সাথে ওরা যোগাযোগ করতে, মানে ওনারা তো আর ওইভাবে ফোন নাম্বার দেয় না, তো যোগাযোগ করে। তো যোগাযোগ করার পরে মন্দিরা সমস্ত কথাটা ওনাকে জানায়, ফোন নাম্বারে জানায়, এবং উনি পুরো কথাটা কিন্তু শোনেন। শোনার পরে উনি ওদেরকে একদম বাড়িতে আসতে বলেন, ওনার যে বাড়ি সেখানে আসতে বলেন, এবং সেখানে আরও ডিটেলে উনি কথাগুলো শোনেন। এবং শোনার পরে উনি নিজে যেটুকু শেয়ার করেছিলেন সেটা এরকম যে উনি যখন ওই ফ্ল্যাটে প্রথম থাকা শুরু করেছিলেন ওনার কিছু আর ওনার সমস্যা হচ্ছিল, এবং সেই সমস্যাগুলো, দেখুন ওনারা তো যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস হয় তাদের অনেকটা সময় বাইরে কাটাতে হয় কাজের জন্য, এবার ঘরে হয়তো উনি খুব কম টাইমই আসতেন, কিন্তু ওনার কেন জানি না, মানে ফ্ল্যাটটা নিজের মনের মতো করে সাজিয়েও ওনার মনে হচ্ছে যে ঠিক এখানে হচ্ছে না, ঠিক ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে, এরকম উনি ফিল করতেন। এবং মন্দিরের থেকে পুরোটা শোনার পরে উনি নাকি ওনার ফ্ল্যাটে, মানে ওদের তো বলেই যে ঠিক আছে কোনো ব্যাপার না, ওদের থেকে কোনো চার্জ, ক্লিনিং চার্জ বলুন বা যে টাকাটা কাটার সেসব তো কাটেইনি, উনি বলছে যে ঠিক আছে তোমরা অন্য কোথাও শিফট করে যাও। আর উনি নাকি উল্টে মন্দিরে এবং ওর হাজব্যান্ডকে ধন্যবাদ জানিয়েছিল যে এই বিষয়টা খুঁজে বার করার জন্য যে কি হয়েছে, এবং পরবর্তী সময় ওরা যেটা জানতে পেরেছিল যে ওই অ্যাক্টর নাকি ওই ওই ফ্রন্টের পুরো কাজটাকে খুলিয়ে একটা মিস্ত্রি দিয়ে খুলিয়ে নাকি পুরো নতুন করে আবার ওটা করেছে, এবং নিশ্চয়ই যখন ওটাকে খুলেছে নিশ্চয়ই যে জিনিসটা ছিল সেটা হয়তো বেরিয়েও গেছে। তো তারপরে ওরা তো ওই ফ্ল্যাট ছেড়ে দেয়, অন্য একটা ফ্ল্যাটে ওরা শিফট করে যায়, এবং তারপর থেকে কিন্তু ওদের এই যে সমস্যাগুলো হচ্ছে, জিনিসপত্র হারিয়ে যাওয়া, জিনিসপত্র অগোছালো হয়ে যাওয়া, শরীর খারাপ হয়ে যাওয়া, শুধু 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 টাকা খরচা হয়ে যাওয়া, এই সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে গেল অদ্ভুতভাবে। এবং ওই বাড়িটা থেকেই যে যত সমস্যার সূত্রপাত ছিল সেটা কিন্তু মন্দিরা এবং ওর হাজবেন্ড দুজনেই স্পষ্ট বুঝতে পারে। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি, এবং ওই অ্যাক্টর যিনি, মানে স্বনামধন্য যিনি টলিউড অ্যাক্টর, তিনিও হয়তো এই সমস্যাটা থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন, কারণ উনি পুরো কথাগুলোর ওদের আর কি মন দিয়ে শুনেছিল, এবং উনি কিন্তু সেই মতো কাজও করিয়েছিলেন, যেটা ওরা লাস্টে খবর পেয়েছিল।
তো এটাই ছিল আজকের ঘটনা। মন্দিরাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আশা করি আপনারাও অনেক কিছু আজকের এই ঘটনা থেকে জানতে পারলেন, শিখতে পারলেন। অবশ্যই কিন্তু আপনারা যখন কোনো ফ্ল্যাট ভাড়া নেবেন বা বাড়ি ভাড়া নেবেন বা কিনবেন, অবশ্যই পুরনো হলে কিন্তু জানার চেষ্টা করবে যে সেই ফ্ল্যাট বা বাড়িটা কেন ভাড়া দেওয়া হচ্ছে বা কেন বিক্রি করা হচ্ছে, এবং তার আগে কারা ছিল, তারা কেন ছেড়ে গেছে, এই জিনিসগুলো একটু 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 হলেও জানার চেষ্টা করবেন যদি পসিবল হয়। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এবং আজকে আমি এখানেই শেষ করলাম, কিন্তু আমাদের চ্যানেলে এরকম অনেক নতুন নতুন সত্যি ঘটনা আপনারা শুনতে পাবেন। অনেক ঘটনা আসছে, তার মধ্যে বেশ কিছু ঘটনা ভীষণই ভীষণই ইন্টারেস্টিং। তো অবশ্যই সেগুলো আস্তে আস্তে আমরা শেয়ার করব। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।